তো আগের দিন আমরা রেশিও প্রপোর্শনের কিছু ক্লাস, একটা ফার্স্ট ক্লাস করেছিলাম, যেখানে আমরা বেসিক দেখেছি এবং টাইপ ওয়ানটা দেখেছি। আজকে আমরা টাইপ টু থেকে দেখব, ঠিক আছে? কিন্তু আমি তোমাদের টাইপ ওয়ানের লাস্ট দুটো অঙ্ক বোধহয় এই টাইপের করিয়েছিলাম, ঠিক আছে, যেটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবার আমি সেটা এক্স ধরে করিয়েছিলাম, যেহেতু তোমাদের প্রথমবার করিয়েছিলাম। তো আজকের এক্সাম হলে এর মেথডটা বলবো, যাতে ইজিলি সলভ হতে পারে, কোনো রকম ক্যালকুলেশনের জটিলতায় না ফেস করে এটা ইজিলি সলভ করতে পারি। ওকে, 1 মিনিট, আমি একবার মাইক্রোফোনটা আবারও একবার চেক করে নিই, কারণ কালকের পুরো ক্লাসটার পরে দেখলাম প্রথম 30 মিনিট মাইক্রোফোনের সাউন্ডই আসেনি, খুব খারাপ লাগলো। ওকে, চলো। দেখো, বলছে 1 বছর আগে এ বি আয়ের অনুপাত কত ছিল? 3:5। তাহলে 1 বছর আগে, তাহলে আমরা নিলাম 1 ইয়ার এগো। 1 বছর আগে কি ছিল? এ আর বি এর আয়ের অনুপাত কত ছিল? 3:5। ওকে, কি বলছে তারপরে? তাদের গত বছরের আয়ের সাথে চলতি বছরের আয়ের, মানে এই যে তোমাকে দিয়েছে না, এই আয়ের সাথে বর্তমান বছরের আয়ের কি অনুপাত আছে? 2:3। ঠিক আছে, 2:, 2:3, মানে এটাও 2:3, আবার এটাও 2:3। ঠিক আছে, এরকম আমার বলেছে। আমি একবার ম্যাথটা তাও চেক করে নি, একটু ডাউট লাগছে একটা অনুপাত কেন দিয়েছে। স্যার হ্যাঁ, ওখানে ওই আর একটা ছিল ফোর ইস ফোর টু ইস টু ফাইভ ফাইভ ছিল না? 4:5 হ্যাঁ। টাই বলছে, আমার ম্যাথটা একটু ডাউট লাগলো। 4:5। ওকে, তো তাদের কি ছিল? গত বছরের আয়ের সাথে বর্তমান বছরের আয় ছিল, এ ছিল 2:3 আর বি এর ছিল 4:5। এর মানে কি বলছে দেখো, এই লাইনটার মানে হলো গত বছরের আয়ের সাথে চলতি বছরের আয়ের অনুপাত। মানে কি, 2 যদি গত বছরের আয় হয়, চলতি বছরের আয় 3, তাহলে গত বছরে আমার এক জায়গায় বলছে এর আয় 3, আবার অন্য জায়গাতে বলছে এর আয় যদি 2 হয়, এখন ওর আয় 3। ঠিক আছে, তার মানে তোমরা আমাকে বলো, এই 3 আর এই 2টা কি সেম নয়? সিমিলারলি এই 5 আর এই 4টাও তো সেম। এবার কথা হলো, আমরা কি ধরেছিলাম গত ক্লাসে? আমরা এটাকে এক্স ধরে নিয়েছিলাম, তাই না? তারপরে ধরেছিলাম 2 মানে যদি 3x হয়, 3 এর মান কত, এরকম ধরেছিলাম। তো আজকে আমরা এক্স এ যাবো না, এটা তো বেসিক ছিল। এবার শোনো, কি করবে এটাতে। এই যে সেকেন্ড লাইনটা বলছে, এদিকে একটু ফোকাস দাও। গত বছরের আয়ের সাথে চলতি বছরের আয়ের অনুপাত 2:3। তার মানে এর গত বছরের আয় কত ছিল? 2। চলতি বছর, আর বি এর গত বছরের আয় কত? 4। তুমি এই 2 আর এই 4-এর লসাগু নাও, কত হবে? 4। সেটা তুমি এদের সাথে মাল্টিপল করে দাও। ঠিক আছে, তাহলে এখন এটা কত হয়ে গেল? 12 হয়ে গেল। এটা কত হয়ে গেল? 20 হয়ে গেল। ক্লিয়ার? এবার বলো, যেটা আমার 2 সেটা মানে 12, কত গুণ? 6 গুণ। তাহলে 3 মানে কত হবে? 6 গুণ করো, 18। যেটা 4 সেটা মানে 20, কত গুণ? 5 গুণ। তাহলে 5 মানেও 5 গুণ করো, কত হবে? 25। ওকে, তাহলে তাদের চলতি বছরের, আমার অরিজিনাল ভ্যালু বলেছে তাদের মোট চলতি বছরের আয় 4300। আমার এখানে এ এর চলতি বছরের আয় 18, বি এর চলতি বছরের আয় কত? 25। তাহলে আমার এখানে ওদের দুজনের হিসাব মতো 43 আসছে, কিন্তু বইয়ে বলেছে এটা 4300। তাহলে কত গুণ? 100 গুণ। তাহলে এ কত হবে বর্তমান বছরের আয়? 1800। আর বি কত হবে? 2500। এ দুটো 100 করে গুণ করে দেবে। বলো, বোঝা গেছে কি? অনেক সহজে অঙ্কটা হয়ে গেল, এক্স না ধরে। কারোর কোনো জায়গায় ডিস্টার্ব থাকলে আমাকে বলো, রিপিট করে দেবো।
আজকের খুব ভালো ভালো ম্যাথস আছে, আজকে খুব ভালো ভালো মেথডও আছে। খুব সুন্দর লাগবে আজকে ক্লাসটা তোমাদের। স্যার আরেকবার বললে ভালো হয়, বুঝতে আরেকবার পারি। বলছি, আগের ক্লাসটা কি করেছিলে সুখচাঁদ? আগের ক্লাসটা আমি এই অঙ্কটা আগের ক্লাসে বেসিক করিয়েছিলাম, তোমার করলে একটু সুবিধা হবে বুঝতে, এই আর কি আজকের আগেরটা ক্লাসে। করিনি, কিন্তু যেগুলো আপনি করিয়েছিলেন ওগুলো দেখেছি সব। আচ্ছা ঠিক আছে, দেখো। আমার বলছে 1 বছর আগে এ 3 টাকা আয় করতো, বি 5 টাকা আয় করতো। আর পরের লাইনে বলছে গত বছরের আয়ের সাথে চলতি বছরের আয়ের অনুপাত 2:3। মানে এই দ্বিতীয় লাইনের হিসেব মতো গত বছরের এর আয় 2, আর প্রথম লাইনের হিসেব মতো গত বছরের এর আয় 3। তার মানে এই 2 আর এই 3টা কি আলাদা? এটা তো অ্যাকচুয়ালি সেম, শুধু অনুপাতের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, তাই না? ওই জন্য। আর সেম ভাবে তুমি বি এর ক্ষেত্রে ভাবো, বি এর প্রথম লাইন হিসাবে বি এর গত বছরের আয় 5, আর দ্বিতীয় লাইন হিসাবে বি এর গত বছরের আয় দেখো 4। তাহলে যেটা 5 ওটাই তো 4। এবারে অঙ্কটাকে ক্যালকুলেশন সহজ করার জন্য দুজনের যে গত বছরের আয় ছিল দ্বিতীয় লাইনের হিসাবে, আমরা তার সে দুটো লসাগু নিলাম। তাহলে 2 আর 4-এর এলসিএম কত, লসাগু কত বলবে 4, সেইটাকে উপরের দুটোর সাথে গুণ করে দিলাম। ক্লিয়ার? তাহলে উপরের 3টা আচ্ছা। হয়ে গেল 12, 5টা হয়ে গেল 20। বলো এই পর্যন্ত কি বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এবার বুঝতে পেরেছো তো? তাহলে আমি হ্যাঁ। বলেছিলাম দেখো, এবার আমার 2 মানে তাহলে 12, 6 গুণ, তাহলে 3-এর 6 গুণ 18। তাহলে আমার বর্তমানে এর আয় কত, 18। 4-এর ভ্যালু যদি 20 হয়, কত গুণ, 5 গুণ, তাহলে 5-এর মান কত, 25। তাহলে বি এর বর্তমান আয় কত, 25। আমার হিসেব মতো ওদের দুজনের বর্তমান আয়ের যোগফল 43, যেটা বইয়ে বলেছে ভাই 4300। তাহলে 43-এর মান 4300, 18-এর মান 1800, আর 25-এর মান 2500। অপশন সি ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, তাহলে তোমরা আমাকে চট করে এইভাবে এই অঙ্কটা করে দাও দেখি, এই এই ফরম্যাটে করবে। এই ফরম্যাটে করবে। দেখো, গত বছরের আয়ের অনুপাত ছিল 4:3। মনে করো দুজন ব্যক্তি এ আর বি দুজন ব্যক্তি, গত বছরের আয়ের অনুপাত ছিল 4:3। গত বছর এবং বর্তমান বছরে তাদের ব্যক্তিগত আয়ের অনুপাত 3:4 আর 5:6। তাহলে আমি এখানে লিখে দিই, 1 year ago এ ইনকাম করতো ক টাকা, 4 টাকা, আর বি ইনকাম করতো কত, 3 টাকা। ওকে, এবার দ্বিতীয় লাইনের হিসাব মতো কি বলছে, যে গত বছর আর বর্তমান বছরে তাদের ব্যক্তিগত আয়ের অনুপাত 3:4 এবং 5:6। মানে কি, গত বছরে যদি 3 টাকা, এখানে বলছে গত বছরে 4 টাকা, আবার দ্বিতীয় লাইনে বলছে এ গত বছরে 3 টাকা, তাহলে আমি এর সোজাই 3টা লিখি, 4-এর সোজা। যদি 3 টাকা হয়, চলতি বছরে এর আয় 4 টাকা। ঠিক সেরকম ভাবে বি এর বলছে গত বছর আর বর্তমান বছরে আয়ের অনুপাত 5:6। তাহলে যেটা আগের লাইনে 3 বলেছিল এখন বলছে 5, আর চলতি বছরে বলছে 6। ওকে, এটা মানে প্রেজেন্ট, এটা মানে প্রেজেন্ট এরিয়া। ওকে, এবার দেখো, তাহলে আমি কি বলেছি, দুটো দুটো আমার গত বছরের আয়কে তোলো, 3 আর 5। 3 আর 5-এর কি নেব, এলসিএম নেব, কত হবে, 15, লসাগু। সেটাকেই উপরের দুজনের সাথে গুণ করে দাও। তাহলে এ কত হয়ে গেল, 60 হয়ে গেল, আর এ কত হয়ে গেল, 45 হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা কি করব, বলবে স্যার 3-এর মান এখন 60, কত গুণ, 20 গুণ, তাহলে 4-এর মান কত, 80।
5-এর মান এখন 45, কত গুণ? 9 গুণ। তাহলে 6-এর মান কত? 9 গুণ করো 54। ওকে, আমার হিসেব মতো কত হচ্ছে? 134। ঠিক আছে, বলছে বর্তমান বছরে তাদের মোট আয় 8.04 লাখ। আমার মানে, আমার মতে যেটা, আচ্ছা খ মানে এখানে না, এই খটা মানে এখানে বি, হ্যাঁ এটা মনে রাখবে। আচ্ছা, যেটা 134-এর মান, 134-এর মান সেটা বলছে 8.04, কতটা হয়? 6000। 6 গুণ হয়। ঠিক আছে, তাহলে আমার কার মান চাইছে? গত বছরে বি এর আয় কত ছিল? গত বছরে বি এর আয়টা তুমি কার উপরে কোনটা দিয়ে বের করবে বলো? গত বছরে বি এর আয় কত ছিল, কোনটা দিয়ে বের করবে? আমরা এখানে বের করেছি না 45, এটাই তো ছিল, তাই না? তাহলে গত বছরে বি এর আয় কত? 45। তাহলে 45-এর মান কত? এর সাথে 6 গুণ করো। 5 ছক 30-এর শূন্য, হাতে থাকে 3, 4 ছক 24 আর 3-এ 27। ঠিক আছে, এখানে দেখো 2.7 আছে, মানে কি ল্যাখে আনতে হবে, তাই আমার 2, এখানে তো আমার 1.6 ছিল, তাহলে এখানে নিশ্চয়ই 0.6 গুণ হবে, কারণ 8.04 তো, তাই না? মানে আমার এখানে অ্যাকচুয়ালি 0.06 গুণ হবে। তো এইসব আমরা দেখবোই না, আমি শুধু 6 গুণ করব, সোজাভাবে করব আমি, এত জটিলতায় আমি যাব না। 270, 270, এটা যেহেতু দুটো সংখ্যা আগে দশমিক আছে, তুমি 270-এ দুটো সংখ্যা আগে দশমিক দাও, মানে 2.7। ওকে, অপশন এ ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে এখানে কোনো সমস্যা? না স্যার, বোঝা গেছে। ওকে, নেক্সট এটা করো তোমরা, তাহলে চট করে অ্যান্সার বলো কত হবে। বলছে গত বছরে আয়ের অনুপাত এ বি, দেখো 3 জন দিয়েছে, 3 জন দিক না, কোনো সমস্যা নেই। এমন মেথড আমি তোমাদের শিখিয়ে দিয়েছি, 100 জন দিলেও কোনো সমস্যা হবে না। এ বি এবং সি এর আয়ের অনুপাত 3:4:5, কবে? না গত বছরের আয়ের অনুপাত। ঠিক আছে, তাহলে 1 ইয়ার এগো। পরীক্ষার খাতায় এইসব লিখতে হবে না। এ, এটা ছাড় করে লিখছি, বি আর সি কত? 3, 4 আর 5। ওকে, ক্লিয়ার? নেক্সট চলো। এবার বলছে যদিও গত বছরের সাথে বর্তমান বছরের তাদের ব্যক্তিগত, আচ্ছা এই সাথেটা কেটে দাও, গত বছরের সাথে বর্তমান বছরের তাদের ব্যক্তিগত আয়ের অনুপাত যথাক্রমে 4:5। তার মানে এর গত বছরের আয় যদি 4 হয়, বর্তমান বছরের আয় 5। বি এর 2:3, বি এর গত বছরের আয় যদি 2 হয়, বর্তমান বছরে আয় 3। সি এর 3:4, সি এর গত বছরের আয় যদি 3 হয়, বর্তমান বছরে 4। তাহলে তোমরা ওকে একটু চট করে বলে দাও, আমি এক্ষুনি কি বলেছিলাম, এর পরের স্টেপ আমি কি করব? দেখি কে 4, বলতে 2, পারে। 3টাকে লসাগু করতে হবে। ভেরি গুড, আমি প্রত্যেকটা গত বছরের আয়কে তুলবো নিচের লাইন থেকে। ঠিক আছে, 4, 2 আর স্যার 3। 76,000 হবে স্যার অ্যান্সার, অপশন এ। ভেরি গুড, ভেরি গুড। তাহলে 4, 2, 3 এর এলসিএম কত? আমি নেব তাহলে 12, লসাগু এদের। তাহলে এদের প্রত্যেকের সাথে 12 করে গুণ করে দিলাম। ওকে, তাহলে এটা কত হয়ে গেল? এটা হয়ে গেল 36। এটা কত হয়ে গেল? এটা হয়ে গেল 48। এটা কত হয়ে গেল? এটা হয়ে গেল 60। ওকে, তাহলে আমার প্রত্যেকের গত বছরের আয় এখন 36, 48 আর 60। তো এখন আমার 4-এর যেটা মান সেটা বলেছে 36, কত গুণ? স্যার 9 গুণ। তাহলে 5-এর 9 গুণ করো 45। 2 এর মান 48, কত গুণ? 24 গুণ। 3-এর 24 গুণ করো কত? 72। ওকে, 4-এর, আমার যেটা 3-এর মান সেটা 60, কত গুণ? 20 গুণ। তাহলে 4-এর 20 গুণ করো, কত হবে? 80। ওকে, ব্যাস। এবার কি বলছে? তাদের মোট বর্তমান বছরের আয় 98,500। তাহলে আমার এখানে তাদের আয় কত ছিল? আমার এখানে তাদের আয় ছিল
45, 72 আর 80 বর্তমান বছরে। তাহলে এই চারটেকে এবার তুমি যোগ করে দাও, কত হবে? 40 আর 70, 110 আর 80, 190, আর 5 আর 2 7, মানে 197। তাহলে যেটা 197 সেটা বলেছে 98,500। কত গুণ হচ্ছে? 5 সাথে 35, 500 গুণ। 500 গুণ হচ্ছে, মানে সরাসরি 5 গুণ দেখা যাচ্ছে এখানে, 500 গুণ। তাহলে আমার কি বলেছে? বি আর সি এর বর্তমান আয়ের নির্ণয় করো, বি প্লাস সি। তাহলে আমার বি তো এটা, সি তো এটা, এদের দুজনের যোগফল এখানে কত? বলবে স্যার এখানে 152, তাই তো? 152 তো নাকি? 8 সাথে 15, হ্যাঁ ঠিকই তো আছে। তাহলে এটার করো কত গুণ? 500 গুণ করো, কত হবে? 5 দুগুণে 10-এর 0, হাতে থাকে 1, 5 5-এ 25, 25 আর 1-এ 6, আর থাকে 1, 5 1-এ 5 আর 2-এ 7, আর এই দুটো শূন্য দিয়ে দাও। ওকে, তাহলে আমার এটাই অ্যান্সার হবে, অপশন এ, 76,000। ক্লিয়ার? কোনো এক্স এর ঝামেলাই আমরা গেলাম না। এই তিনটে সেম টাইপের অঙ্ক ছিল, দুটো দিয়ে একটা বোঝালাম, একটা তিনজনকে দিয়ে বোঝালাম। অঙ্কটা কি পুরো বোঝা গেছে? কোনো ডিস্টার্ব হলে বলো। ক্লিয়ার স্যার। এই মেথডটা কি আগে করতে তোমরা, নাকি এর জন্য অন্য কোনো মেথড অ্যাপ্লাই করতে? একটু তোমাদের মেথডটাও জানি আমি। হুম, শফিকুল, আসিফ, আমিন, তোমরা তো পুরাতন কম্পিটিটিভ অ্যাসপিরেন্ট, বলো। আমি স্যার তোমাদের ডাবের বাচ্চাদেরকে জল খাওয়াচ্ছি। ডাবের জলটা কি খেতে ভালো লাগছে? তোমরা হয়তো কোল্ড ড্রিঙ্কস খাও, আমি অত বড় লোক নই, বলো। স্যার এক্স দুই করতাম ওই স্যার তো এই স্যার টাইপের ম্যাথ। ওই হ্যাঁ ওই জন্য, স্যার 3 হ্যাঁ হ্যাঁ, বলো। সমান সমান 4 ব্র্যাকেটের মধ্যে করে 5 ওই 3 সমান সমান 4, ওখান থেকে 1 সমান কত বের করে 5 কত ওটা বের করে। ওটা তো ফ্র্যাকশনে আসতো না, সব সময় তো তোমার পূর্ণ সংখ্যায় আসবে ফ্র্যাকশনে না ওটা, তাই না? না, তারপরে ওই আর ওখান থেকে ওই আবার রেশিও করতে হতো। হ্যাঁ ওটাই তো। কি দরকার তোমার আরো দেখো, তুমি ভেবে দেখো, মাঝে আরো 2-3টে স্টেপ, 4টে স্টেপ এক্সট্রা করতে হবে তোমার। তো হ্যাঁ মানে আমি এমন একটা ওয়েতে যাব যেখানে আমার কোনো ক্যালকুলেশনের জায়গায় আসবে না, সব পূর্ণ সংখ্যায় অঙ্কটা এগোবে, কোনো ফ্র্যাকশনের জায়গায় আসবে না। ঠিক আছে, চলো। ওই জন্য আমি তোমাদেরও প্রথমে এক্স দিয়ে করালাম, তারপরে এই মেথড করালাম। ঠিক আছে, নেক্সট চলো আমরা সেকেন্ড মেথডে যাব, সেটা হলো টাইপ 2। সেটা হলো তোমার কয়েন বেসড মেথড। ঠিক আছে, আমরা বলি না একটা থলি আছে, সেখানে নাম্বার অফ কয়েন্স 1 টাকার, 2 টাকার, 3 টাকার, নাম্বার অফ কয়েন্স মনে করো নাম্বার আছে, 1 টাকার কয়েন আছে 5টা, 2 টাকার কয়েন আছে 10টা, 3 টাকার কয়েন আছে তোমার 13টা। ঠিক আছে, আর মোট কয়েনের যে ভ্যালু, সেটা আমি তোমাকে বললাম, ধরো কিছু একটা বললাম এক্স ওয়াই, কিছু একটা বললাম, তাহলে তোমাকে জানতে চাইছে 1 টাকার কয়েন কতগুলো আছে। ঠিক আছে, এই যে অঙ্কগুলো আছে, এবার আমরা এগুলো করবো। আমি একদম সহজ থেকে তুলবো, তারপরে এটা যেহেতু ভালো টাইপ পরীক্ষায় আসে, তাই এই টাইপের উপর অনেকগুলো আমি ম্যাথস নিয়েছি, এক একটা ম্যাথস এক একটা ধরনের, এক একটা লেভেলের। ঠিক আছে, এটা হলো সবচেয়ে সোজা লেভেলের। আমি প্রত্যেকটা চ্যাপ্টার আমি অফলাইন ব্যাচেও যেরকম ভাবে করাই, চ্যাপ্টার ওয়াইজ তো হচ্ছে, তার সাথে টাইপ ওয়াইজ প্লাস লেভেল ওয়াইজ। একটা টাইপ যেমন আমি শুরু করলাম টাইপ 2, এখানে সবচেয়ে সহজ লেভেল এটা, পরেরটা আরেকটু কঠিন, তারপরেরটা আরেকটু কঠিন, এইভাবে আমরা যাব। তাহলে তোমরা বুঝতে পারবে যে অঙ্কটা কি করে জটিল বানানো হয়। ঠিক আছে, পরীক্ষা হলে আর গুলিয়ে যাবে না তোমাদের। চলো, এরকম অঙ্ক সিরিয়ালি সাজানোর জন্য অনেক পরিশ্রম লাগে, এটা যতটা সহজে দেখতে পাচ্ছ ততটা সহজে এর পিছনে আমার অনেক সময় ব্যয় করতে হয়, যেটা আমার কাছে খুব অল্প সত্যি বলতে। তাও কি করা যাবে, অত্যাধিক ভালোবেসে ফেলেছি তোমাদেরকে। চলো, একটি ব্যাগে 5 টাকা, 2 টাকার এবং 1 টাকার মুদ্রার আকারে 410 টাকা রয়েছে। আচ্ছা তোমরা আমার বলো, 410 টাকাটা কি? মোট টোটাল ভ্যালু, টোটাল ভ্যালু, নাকি টোটাল নাম্বার, টোটাল কয়েন কতগুলো আছে সেটা? আগে এটা ক্লিয়ার করো, বলো কি মোট টাকার ভ্যালু,
নাকি মোট টোটাল সংখ্যা কতগুলো কয়েন সেটা কি এটা স্যার টোটাল টাকাটা স্যার। টোটাল টোটাল ভ্যালু টাকা ভ্যালু টোটাল। ভ্যালু। তো আমরা কিন্তু এটাকেই যখন এরকম অঙ্ক করব আগে দেখবো অরিজিনালটা কি দিয়েছে, এটা এদিকেই আগে ফোকাস রাখবো, ঠিক আছে? তাহলে স্যার এটা টোটাল ভ্যালু, এটা নাম্বার নয়। তার মানে আমি 5 টাকারও টোটাল ভ্যালু বের করব, 2 টাকারও টোটাল ভ্যালু বের করব, 1 টাকারও টোটাল ভ্যালু বের করব। যেটা দিয়ে দেবে টোটাল ভ্যালু দিয়ে দিলে সবকটার টোটাল ভ্যালু বের করব, এটার টোটাল ভ্যালু বের করব, এটার টোটাল ভ্যালু বের করব, এটার টোটাল ভ্যালু বের করব। আর যদি নাম্বার দিয়ে দিত তাহলে আমি প্রত্যেকটা টোটাল নাম্বার বের করতাম। ওকে, তো আমাকে কি বলেছে, মুদ্রার সংখ্যার অনুপাত কত, আর দিয়েছে কি নাম্বারের রেশিও দিয়েছে, নাম্বারের রেশিও দিয়েছে কি দিয়েছে 4:6:9। এবার আমার জানতে চাইছে কি 2 টাকার কয়েনের সংখ্যা কত, 2 টাকার কয়েন কতগুলো আছে সেটা জানতে চাইছে। ঠিক আছে, তাহলে আমি কি বলেছি আগে তুমি লিখে ফেলো। আমার 5 টাকার কয়েন আছে একটা থলিতে, সেখানে 2 টাকার কয়েন আছে, আর সেখানে আমার 1 টাকার কয়েন আছে। ঠিক আছে, এবারে বলো এদের কি দিয়েছে, মুদ্রার সংখ্যা মানে নাম্বারের রেশিও দেওয়া আছে। তাহলে আমি এখানে সেটা লিখে নিই, এদের নাম্বারের এদের কোনটা কতগুলো করে আছে। অনুপাত অনুসারে বলছে 5 টাকার কয়েনটা 4টে আছে, 2 টাকার কয়েনটা 6টা আছে, 1 টাকার কয়েনটা 9টা আছে। তোমরা একটু বলো, যেহেতু আমাদের টোটাল ভ্যালু বলে দিয়েছে, তাহলে আমি কি বলেছিলাম, প্রত্যেকটা কয়েনের টোটাল ভ্যালু বের করব। তাহলে আমি এখানে এবারে যে টোটাল ভ্যালু বের করব। আমার বলে দাও, যদি 5 টাকার কয়েন 4 পিস থাকে তাহলে মোট কতগুলো ভ্যালু হবে, 20 টাকা হবে। 2 টাকার কয়েন যদি 6টা থাকে তাহলে মোট 12 টাকা হবে। 1 টাকার কয়েন যদি 9টা থাকে তাহলে মোট 9 টাকা হবে। তাহলে আমার অঙ্ক অনুসারে টোটাল ভ্যালু কত হচ্ছে, 20, 12, 32, 9, 41। আমার যেটা টোটাল ভ্যালু 41, সেটা বইয়ে বলেছে টোটাল ভ্যালু 410। কত গুণ, 10 গুণ। তাহলে 5 টাকার কয়েনটা কতগুলো আছে, আমি এবার প্রত্যেকটার সাথে কি করব, 5 টাকার কয়েন কতগুলো ছিল, 4টে ছিল তো, তাহলে এটার টোটাল ভ্যালু কত, 40টা। 6 টাকার কয়েন কত ছিল, 2 টাকার কয়েন কত ছিল, 6 পিস ছিল, এটার টোটাল ভ্যালু কত, 60টা। ঠিক আছে, আর 1 টাকার নাম্বার কতগুলো ছিল, 9টা। তাহলে এটার মোট কতগুলো নাম্বার আছে, 90টা আছে। আবারও বলছি আমি, যেহেতু আমি পেয়ে গেলাম 10 গুণ, তাহলে 5 টাকার কয়েন ছিল 4 পিস, তার 10 গুণ করলাম, মানে 5 টাকার কয়েন 40 পিস আছে। 2 টাকার কয়েন ছিল 6 পিস, তার 10 গুণ করলাম, 60 পিস আছে। 1 টাকার কয়েন ছিল 9 পিস, তার 10 গুণ করলাম, 90 পিস আছে। কোনো অসুবিধা এখানে, যেহেতু 2 টাকার কয়েন জানতে চাইছে, 60 আমার অ্যান্সার হবে। এনি প্রবলেম? বোঝা গেছে? যারা একটু অঙ্কেতে ভীতু তাদেরকে আমি জিজ্ঞেস করি। সুক্রিয়া কি বোঝা যাচ্ছে? সুক্রিয়া একদম কিছু কথাই বলে না, কি বুঝতে পারে না, আমি কিছু বুঝতেই পারি না, কখনো কিছু প্রবলেমও বলে না। স্যার বুঝতে পারছি। বেশ, সৌমদি বোঝা যাচ্ছে? রুমাইয়া? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে। রহিদুল বলো। জি স্যার, জি স্যার, খুব ঠিক সুন্দর আছে, বুঝতে ঠিক পারছি। আছে, ঠিক, ভেরি গুড। একটু মাঝে মাঝে আমাকে অনুপ্রেরণা দেবে, যাতে আমি অঙ্কগুলো করাতে পারি। মার্কেটে অনেক টিচার আছে, ঠিক আছে? তোমাদের আমি বারাসাতে এখন থাকি, এখানে দেখি আশেপাশে সব অনেক ভিআইপি টিচাররা পড়ায়, পিডব্লিউএস এসব আছে এখানে অনেক, তো ভয়ে ভয়ে পড়াই, বুঝলে? একটু সাহস টাহস দেবে। দেখো কি আসি, তাই তো? দেখো, একটি ব্যাগে 2:3:5 অনুপাতে 1 টাকা, 50 পয়সা আর 25 পয়সার কয়েন রয়েছে। তাহলে স্যার কি কি টাইপের কয়েন আছে, 1 টাকার কয়েন আছে, 50 পয়সার কয়েন আছে, 25 পয়সা। তোমরা কি আমাদের মতো এরকম বলতে, আমি ছোটবেলায় এগুলোকে বলতাম 1 টাকা, 50 পয়সাকে বলতাম 8 আনা, 25 পয়সাকে বলতাম 4 আনা। তোমরাও কি, মানে তোমাদেরও কি এরকম, তোমরা তো
এখানে যারা আমার মোটামুটি বয়সে আমাদের কাজ, ওই বলতাম। হ্যাঁ, সুখচাঁদ বোধহয় এটা রিলেট করতে পারবে। 80% সব বাচ্চা ছেলে, ওরা পারবে না। ওরা দেখো, যদি এই কয়েনগুলির মোট মূল্য 228 টাকা হয়, আমি আবার বলো কি দিয়েছে, টোটাল ভ্যালু দেওয়া আছে স্যার। তাহলে প্রত্যেকটা কয়েনের আমরা কি বার করব, টোটাল ভ্যালু বার করব স্যার। ওকে, তবে সেই ব্যাগে 50 পয়সা কয়েনের সংখ্যা কত, ব্যাস। আচ্ছা, আগে লিখে ফেলি কি কি টাইপের কয়েন আছে। আগে টাইপ অফ কয়েন লিখে ফেলি। স্যার 1 টাকার কয়েন আছে, 50 পয়সার কয়েন আছে, আর আছে 25 পয়সার কয়েন। ঠিক আছে, এদের নাম্বার কেমন কেমন আছে, কি কি নাম্বার আছে? 1 টাকার কয়েন আছে 2 পিস, দুটো। 50 পয়সার কয়েন আছে 3 পিস, তিনটে। 25 পয়সার কয়েন আছে 5 পিস, পাঁচটা। তাহলে আমি এবার কি বার করব, ভ্যালু বার করব, কেননা আমার টোটাল ভ্যালু দিয়ে দিয়েছে 228 টাকা। তাহলে ভ্যালু বার করছি। ওকে, 1 টাকার কয়েন যদি দুটো থাকে, তাহলে সুক্রিয়া মোট ক টাকা হবে, 2 টাকা হবে। আমার বলো, সুক্রিয়া বলবে 50 পয়সার কয়েন যদি তিনটে থাকে, তাহলে মোট ক টাকা হবে? রোমাইয়া বলো, সৌমদীপ বলো, রহিদুল বলো, তোমরা যারা একটু অঙ্কে ভীতু তোমরাই বলো। 50 পয়সা, 150। 1.5 টাকা। 150 তো পয়সা, 50 তাহলে পয়সার হয় 1 কয়েন। টাকা 50 পয়সা হবে কি? ভেরি গুড, 1 টাকা 50 পয়সা হবে। মানে 50 পয়সার কয়েন যদি তিনটে থাকে, তাহলে 150 পয়সা। আর 150 পয়সা মানে কি, ওটাকে টাকায় আনতে গেলে 100 দিয়ে ভাগ, তাহলে আমি কি হবে 1.5 টাকা। ঠিক আছে, পয়সা থেকে টাকায় আনলাম। তাহলে 50 পয়সা যখন, মানে এরকম ভাবে 8 আনা যখন তিনটে হবে, তাহলে কি 1.5 টাকা না? ব্যাস, গ্রামের গ্রামের ছেলে মেয়ের মতো হিসেব করবো। ঠিক আছে, 4 আনা 5টা আছে, 4টে 4 আনা মিলে হয় 1 টাকা, আর একটা 4 আনা এক্সট্রা মানে 1.25 টাকা। কি আছে, তাই তো? সোজা হিসাব। এবার তাহলে কি হলো, 2 টাকা আর 1.5 টাকা, 3.5 টাকা। 3.5 টাকার 1 টাকা কত, 4.5 টাকার 25 পয়সা কত, 4 টাকা 75 পয়সা। ওকে, তাহলে যেটা আমার 4 টাকা 75 পয়সা, যেটা আমার 4 টাকা 75 পয়সা, সেটার মান দিয়েছে 228 টাকা। ওকে, তাহলে আমার কি জানতে আছে, 50 পয়সা কয়েনের সংখ্যা কত? কে বলতে পারবে 50 পয়সা সংখ্যার কয়েন এখানে কতগুলো দেওয়া আছে? বলবে স্যার 3 পিস দেওয়া আছে। তাহলে 3 টাকার মান কত জানতে চাইছে। তাহলে এটা এর কত গুণ হতে পারে? স্যার 24 গুণ। 24 গুণ। তাহলে আমি মোটামুটি এটাকে অঙ্কে আকারেই করছি, যেহেতু অনেকে এখানে একটু বেসিক 48 ছেলে মেয়ে আছে। আর স্যার 48 গুণ, সরি স্যার 48 গুণ। হ্যাঁ, তাহলে 3 টাকা। তাহলে 3 দিয়ে, আচ্ছা নিচে পয়েন্টের পরে দুটো সংখ্যা পয়েন্ট তুললাম, উপরে 100 দিয়ে গুণ করলাম। ঠিক আছে, 3 দিয়ে এবার কেটে দাও। 3 দিয়ে কাটবে না বোধহয়, 25 দিয়ে কেটে দাও। 25 কত হবে, 400-র মধ্যে 25 16 বার যায়, মানে 19 বার। ওকে, আর এখানে হবে 4। 19 দিয়ে 228 কাটো, কত হবে? 19 একে 19, 19 দুগুণে 38, মানে হবে আমার 48। 3 দিয়ে কাটলাম কি না, 3 দিয়ে তো কাটলাম না, আর একটু বেশি হবে তো, আর একটু বেশি হবে তো, 48 ইন্টু 3 হবে তো। তাহলে কত হবে, 48 হ্যাঁ ইন্টু স্যার 3, 144 হবে স্যার। 144। ওকে, তার মানে মোট কতগুলো আছে, 144টা আছে। তাহলে বোঝা গেছে না যায়নি? ক্লিয়ার হয়েছে? আমি টাকায় নিয়ে গিয়ে প্রত্যেকটা করলাম, শেষে পয়েন্টের পরে দুটো সংখ্যা আছে, উপরে 100 দিয়ে গুণ করে দিলাম। ক্লিয়ার? চলো নেক্সট এটা তোমরা করো দেখি, আমাকে 1 মিনিটের মধ্যে অ্যান্সার দাও।
এখানে বলতে পারবে ভ্যালু বলেছে না টোটাল নাম্বার বলে দিয়েছে, কি বলেছে? আমাদের টোটাল নাম্বার বলে দিচ্ছে। টোটাল নাম্বার বলে দিয়েছে। এখানে 72টি কয়েন আছে। এর আগের যে দুটো অঙ্ক আমরা করলাম সেখানে টোটাল ভ্যালু বলা ছিল, আর এখানে টোটাল নাম্বার বলে দিয়েছে। ওকে, করো। 160। ওকে, দেখো এই অঙ্কটা আরো সহজে আমরা করতে পারবো। আমার টাইপ অফ কয়েন কি কি আছে? টাইপ অফ কয়েন কি কি আছে? বলবে স্যার 1 টাকার কয়েন আছে, 2 টাকার কয়েন আছে, 5 টাকার কয়েন আছে, আর 10 টাকার কয়েন আছে। ওকে, আচ্ছা ভ্যালু কত করে আছে? রেশিও ভ্যালু বলেছে না, ব্যাংক খুলে 10, 5, 2, 1 অনুপাতে এত 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 টাকার মুদ্রা খুঁজে পেল। এত 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 টাকার মুদ্রা মানে কি? এটা এদের ভ্যালু। মানে 1 টাকার কয়েন, 1 টাকা, যতগুলো 1 টাকা আছে সেটা যোগ করলে মোট 10 টাকা হবে। যতগুলো 2 টাকা আছে সেটা যোগ করলে মোট 5 টাকা হবে। যতগুলো 5 টাকা আছে সেটা যোগ করলে মোট 2 টাকা হবে, এইরকম আর কি। তাহলে ভ্যালু লিখে দেবো আমি, কি আছে? 1 টাকার কয়েনগুলোর মোট ভ্যালু 10 টাকা, 2 টাকার কয়েনগুলোর মোট ভ্যালু 5 টাকা, 5 টাকার কয়েনগুলোর মোট ভ্যালু 2 টাকা, আর 1 টাকার কয়েনগুলোর মোট 10 টাকার কয়েনগুলোর মোট ভ্যালু 1 টাকা। আমি আবার একবার রেকর্ডিংটা চেক করে নিই। না ঠিক আছে, ভয় করছে আগের দিন যা হলো। তাহলে এখানে বলো, এখানে আমার টোটাল ভ্যালু কত? বলবে স্যার 10, 5, 15, 2, 17, 1, 18। ওকে, এটুকু বোঝা গেছে। স্যার এটা স্যার নাম্বার রেশিও তো হবে। ও এটা নাম্বার আছে না, সরি 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 সরি, এটা নাম্বার আছে তো, সরি ভুল পড়লাম। এটা নাম্বারের রেশিও আছে, সরি। তাহলে আমার এটা নাম্বারের রেশিও করো। তাহলে 1 টাকার কয়েন 10টা আছে, 2 টাকার কয়েন 5 পিস আছে, 5 টাকার কয়েন 2 পিস, 10 টাকার কয়েন 1 পিস। মোট কত পিস কয়েন আছে? মোট কয়েন আছে 18 পিস। তাহলে 18 পিস কয়েন যদি থাকে, আমার যেটা 18 পিস কয়েন সেটা বইয়ে বলছে মোট কয়েন আছে 72 পিস। তাহলে কগুণ? 4 গুণ। তাহলে 1 টাকার কয়েন যেটা 1 পিস আছে সেটা মোট তাহলে কত থাকবে? 4 পিস থাকবে। যেটা 2 সেটা মোট 8 পিস থাকবে। যেটা 5 সেটা মোট 20 পিস থাকবে। যেটা 10 সেটা মোট 40 পিস থাকবে। ওকে, তাহলে এবার তোমরা বলো, এখানে বলছে তবে কয়েন আকারে পিগি ব্যাংকে কত টাকা ছিল? মোট কত টাকা ছিল, মানে টোটাল ভ্যালু তোমার জানতে চাইছে। টোটাল ভ্যালু তোমার জানতে চাইছে। তাহলে তুমি আমাকে অ্যান্সার দাও। 1 টাকার কয়েন আছে 40 পিস, তাহলে মোট ক টাকা থাকবে? 40 টাকা থাকবে। 2 টাকার কয়েন আছে 20 পিস, তাহলে মোট ক টাকা থাকবে? 40 টাকা থাকবে। 5 টাকার কয়েন আছে 8 পিস, তাহলে মোট ক টাকা থাকবে? 40 টাকা থাকবে। 10 টাকার কয়েন আছে 4 পিস, তাহলে এখানেও মোট কত থাকবে? 40 টাকা থাকবে। তাহলে আমার 4 40 মোট কত? মোট আমার টাকা ছিল 160 টাকা। ক্লিয়ার? বোঝা গেছে? কোনো প্রবলেম? সাউন্ড শুনতে পাচ্ছ তো? বাইরে একটু গান চলছে, মানে অসুবিধা হচ্ছে না তো সাউন্ড শুনতে? না না স্যার, অসুবিধা হচ্ছে না। নেক্সট করো, এটা করো। কি বলছে? একটি ব্যাগে 3 ধরনের কয়েন থাকে। 1 টাকার কয়েন আছে, 50 পয়সার কয়েন আছে, 25 পয়সার কয়েন আছে। ভালো কথা। মোট 175টি কয়েন আছে।
তাহলে আমার কিসের মানটা দিয়ে দিয়েছে? বলবে স্যার টোটাল নাম্বারের মানটা দিয়ে দিয়েছে। যদি প্রতিটি ধরনের মুদ্রার মোট মূল্য একই হয়, যতগুলো করে তাদের ভ্যালু সবকটার ভ্যালু কি একই, মানে সবকটার ভ্যালু সমান, তবে ব্যাগে মোট পরিমাণ কত, মানে টোটাল ভ্যালু জানতে চাইছে। ব্যাগে মোট টাকার পরিমাণ কত সেটা জানতে চাইছে। ব্যাগের টাকার মোট পরিমাণ কত সেটা জানতে চাইছে। ঠিক আছে, একটু তোমরা চেষ্টা করো দেখি। 20 সেকেন্ড সময় দিলাম। করো করো করো, ইজি অঙ্ক, খুবই ইজি, খুবই ইজি অঙ্ক। দেখে নাও আমার টাইপ অফ কয়েন 75 কি। হ্যাঁ বলো বলো। স্যার 75 ভেরি গুড। টাইপ অফ কয়েন আমি ভ্যারাইটি অফ কোশ্চেন নিয়েছি যাতে এক্সাম হলে তোমাদের নতুন কোশ্চেন ফেস করতে না হয়। টাইপ অফ কয়েন কি কি আছে? টাইপ অফ কয়েন আছে 1 টাকার কয়েন আছে, 50 পয়সার কয়েন আছে, আর আছে 25 পয়সার কয়েন আছে। ওকে, এবারে তাদের আমি জানি না নাম্বার কতগুলো করে আছে, আমি তাদের নাম্বার জানি না, এটা তো বলা নেই, কোনো জায়গায় বলা আছে দেখছো যে এত ইস্টু এত ইস্টু এত অনুপাতে তারা আছে? নেই তো, ব্যাস আমি ফাঁকা রেখে দিলাম। কিন্তু স্যার এটা বলা আছে যে তাদের ভ্যালু সমান। তাহলে সমান ভ্যালু মানে আমি ধরে নিই সবচেয়ে মিনিমাম কত হতে পারে? এখানেও 1 টাকা আছে, এখানেও 1 টাকা আছে মোট ভ্যালু, এখানেও 1 টাকা মোট ভ্যালু আছে। এবার তোমরা আমাকে অ্যান্সার দাও যে 1 টাকার কয়েন কতগুলো থাকলে আমার ভ্যালু 1 টাকা হবে? তোমরা আমাকে বলো। একটা একটা থাকলে কয়েন, মনে করো কয়েন আছে 1 টাকা, কয়েন ইনটু নাম্বার, আর সেই 1 টাকার কয়েন আছে মনে করো 2 পিস, তাহলে মোট ভ্যালু কত হবে? 2 টাকা হবে না? তার মানে কয়েন আর নাম্বার গুণ করলে ভ্যালু হয়। তাহলে আমি যদি বলি ভ্যালু সমান সমান কি, ভ্যালু সমান সমান কি হবে? সরি, ভুল বললাম। নাম্বার সমান সমান কি হবে? আমার তো নাম্বার জানতে হবে। নাম্বার সমান সমান কি হবে? ভ্যালু বাই কয়েন। কয়েনটা ওদিকে নিয়ে চলে যাও, তাই না? তার মানে কি ভ্যালুকে কয়েন দিয়ে ভাগ করলে নাম্বার বেরিয়ে যায়। তাহলে 1 টাকাকে 1 দিয়ে ভাগ করো মানে 1 পিস। ঠিক আছে, এখানে কত? 1 টাকা, 1 টাকা মানে কত? 100 পয়সা। ভ্যালুকে কয়েন দিয়ে ভাগ করো 50 দিয়ে মানে ক পিস? 2 পিস। এখানে কত? 1 টাকা মানে 100 পয়সা, 100 পয়সাকে 25 দিয়ে ভাগ করো, 25 টাকার তো কয়েন, তাহলে কত? 4 পিস। এটা কি বোঝা গেছে? বা তুমি এইভাবে ভাবতে পারো 1 টাকার কয়েন কতগুলো থাকলে 1 টাকা হবে? বলবে স্যার একটা। 50 পয়সার কয়েন কতগুলো থাকলে 1 টাকা হবে? বলবে স্যার দুটো। 25 পয়সার কয়েন কতগুলো থাকলে 1 টাকা হবে? বলবে স্যার 4টে। বোঝা গেছে? যেভাবে করতে পারো, নো প্রবলেম। এবারে আমার কি বলছে? তাহলে আমার কি কি হলো? এখানে 1 পিস আছে, এখানে 2 পিস আছে, এখানে 4 পিস আছে, মোট কত আছে? 7 পিস। যেটা 7 আছে ওটা বলেছে মোট আছে 175 পিস। তাহলে কত গুণ? 7 দুগুণে 14, 5 7 35, 25 গুণ। আর আমার তবে ব্যাগের মোট টাকার পরিমাণ, তাহলে ব্যাগের মোট টাকা কত? টোটাল ভ্যালু কত? 3 টাকা। তাহলে 3 ইন্টু 25 করো, মানে মোট 75 টাকা আমার আছে ব্যাগে। ক্লিয়ার? বোঝা গেছে? কোনো অসুবিধা এখানে? নেক্সট এটা করো। এটা কিন্তু খুব ভালো কোশ্চেন, একটু হার্ড কোশ্চেন, অন্যান্য বইয়ে এগুলো পাবে না। এগুলো পুরোপুরি আমার অ্যানালাইসিস করে প্রিভিয়াস ইয়ার থেকে তোলা, আগামী দিনে কি কেমন কোশ্চেন দিতে পারে
সেরকম ভাবে তোমাদেরকে এগিয়ে রাখার একটা প্রচেষ্টা করা, যাতে এক্সাম হলে সমস্যা না হয়। একটি চেঞ্জ মেকিং মেশিনে এমন একটা মেশিন আছে যেটা টাকা চেঞ্জ করে, ঠিক আছে? ধরি তুমি 100 টাকা দিয়ে তুমি 250 করতে চাও, সে করে দেবে, ঠিক আছে? সেখানে 1 টাকা, 2 টাকা আর 5 টাকার কয়েন থাকে, ঠিক আছে? মনে করো তুমি 100 টাকা দিয়ে বললে, ঠিক আছে এই আমার সবগুলো 5 টাকা করে দাও, তো তাহলে 20টা তোমার 5 টাকা করে দেবে। এরকম একটা চেঞ্জ মেকিং মেশিন আছে। সেখানে 1 টাকার কয়েন পাওয়া যায়, 2 টাকার কয়েন পাওয়া যায়, 5 টাকার কয়েন পাওয়া যায়। মোট মুদ্রার সংখ্যা 300টি। সেই চেঞ্জ মেকিং মেশিনে মোট মুদ্রা কতগুলো আছে? মোট মুদ্রা আছে 300টি। আর সেখানে সেই চেঞ্জ মেকিং মেশিনে মোট মূল্য কত আছে? মোট 960 টাকা আছে। তাহলে আমাকে বলে দাও টোটাল ভ্যালু কত? 960। আর টোটাল নাম্বার কত? স্যার 300 পিস আমার আছে। ওকে, এবার বলছে ভালো করে অঙ্কটা বুঝবে, ধীর স্থির ভাবে অঙ্কটা করবে না, আগে আগে শুধু ভালো করে স্ক্রিনের দিকে দেখো। যদি 1 টাকার কয়েনের নম্বর এবং 2 টাকার কয়েনের সংখ্যা, এখানে এটা নম্বর মানে তুমি এটা সংখ্যাই ধরো, 1 টাকার কয়েনের সংখ্যা এবং 2 টাকার কয়েনের সংখ্যা ইন্টারচেঞ্জ, এটা পরিবর্তিত পরস্পর, আমি এটা এখানে লিখে দিচ্ছি তোমার বোঝার সুবিধার্থে, পরস্পর পরিবর্তিত করা হয়, পরস্পর পরিবর্তিত করা হয়, তবে মূল্য 40 টাকা কমে যায়, মানে 960 টাকা থেকে 920 টাকা হয়ে যায়। তাহলে 5 টাকার কয়েন কতগুলো আছে? ওকে, তাহলে সিম্পল অঙ্ক। এবার এই অঙ্কেতে না তুমি কোনো, যারা ট্রিক শেখায় তাদেরকে বলো তো যে বাবা একটু ট্রিক দিয়ে অঙ্কটা করে দাও, এই অঙ্কটা, ঠিক আছে? সেও পালাবে, তার ট্রিকও পালাবে। চিনি দাও তো? ওকে, চলো এবার দেখো, তাহলে আমি কি কি আমার কয়েন আছে, টাইপ অফ কয়েন, টাইপ অফ কয়েন কি কি আছে বলবে স্যার? 1 টাকার কয়েন আছে, 2 টাকার কয়েন আছে এবং 3 টাকার কয়েন আছে। আচ্ছা, পড়ানোটা ফাস্ট হয়ে যাচ্ছে না তো? একটু ধরিয়ে দেবে ফাস্ট হয়ে গেলে, ব্রেক মেরে দেবো হালকা। দাঁড়াও চার্জে বসিয়ে দিই। কার কার এসআই মেন্স হতে পারে? শেষে কনস্টেবলের পরে মেন্স ব্যাচ জয়েন করে নেবে। চার্জে বসে কেউ আছো যার যার এসআই মেন্স ক্লিয়ার হয়েছে? এই সপ্তাহে তো রেজাল্ট শুক্রবার, শুক্রবার কিংবা হয়তো পরের সোমবার। দেখো, এবার কি বলছে? আমি মনে করি এদের যে নম্বর ছিল, এদের যে নম্বর ছিল, 1 টাকার কয়েন এক্সটা ছিল, 2 টাকার কয়েন ওয়াইটা ছিল এবং 5 টাকার কয়েন ছিল জেড সংখ্যক। ওকে, যেহেতু আমার কিছু বলে দেয়নি, তাহলে তোমরা একটু আমাকে বলো এদের মোট নম্বর কত বলেছে? 300। তাহলে আমি এইভাবে লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান মোট 300 পিস ছিল, ঠিক আছে? এটা তো এদের সেপারেট সেপারেট নম্বর। 1 টাকার সংখ্যা, 1 টাকা ছিল এক্স পিস, 2 টাকা ছিল ওয়াই পিস, 5 টাকা ছিল জেড পিস। তাহলে তিনটাকে যোগ করলে মোট 300 পিস। কোশ্চেন যেমন আমি তেমনই করেছি। এবার বলছে তাহলে আমরা একটু সাজিয়ে নিই। দেখো কি বলছে, আমার যেভাবে বলেছে যে এক্স, এক্স কোথায় গেল কোথায় গেল, এদের অনুপাত কিছু বলেছিল। আচ্ছা, তোমরা আমাকে বলো 1 টাকার কয়েন যদি এক্স পিস থাকে তাহলে মোট ভ্যালু কত? বলো, তাহলে মোট ভ্যালু কত হবে? এক্স টাকা হবে,
এক টাকার কয়েন 2 পিস থাকলে 2 টাকা, 3 পিস থাকলে 3 টাকা, তাহলে এক্স পিস থাকলে এক্স টাকা না? 2 টাকার কয়েন যদি ওয়াই পিস থাকে তাহলে মোট ভ্যালু কত হবে কে বলতে পারবে? 2y। 2y হবে। 5 টাকার কয়েন জেড পিস আছে তাহলে মোট ভ্যালু হবে 5 জেড। ওকে, আর এইটা মোট টোটাল ভ্যালু কত বলেছে? 960, তাহলে আমি দেব 960। ক্লিয়ার? কোনো সমস্যা এখানে? ঠিক আছে। এবার স্যার ঘটনাটা ঘটছে দ্বিতীয় লাইনে, বলছে 1 টাকার কয়েনের সংখ্যা আর 2 টাকার কয়েনের সংখ্যা পরস্পর পরিবর্তন করা হলো। ঠিক আছে, তার মানে কি 1 টাকার কয়েনের সংখ্যা আমার এক্স পিস ছিল, সেটা এখন যাবে 2 এর ঘরে, তাহলে এটা চলে যাবে 2 এর ঘরে, তাহলে এখন 2 টাকার সংখ্যা কত হবে? 2x, আর ওয়াইটা চলে আসবে 1 এর ঘরে, মানে এখন 1 টাকা আছে ওয়াই পিস, এটা অন্য কালিয়ে নি তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে এখন ওয়াইটা চলে আসবে 1 এর ঘরে। ওকে, তাহলে 1 টাকাটা এখন কত হবে? ওয়াই টাকা, মোট 1 টাকা ওয়াই পিস আছে তাহলে ওয়াই টাকা। এটুকু কি ক্লিয়ার নাকি অসুবিধা হয়েছে বলো? কারোর বুঝতে এখানে প্রবলেম হলো? আর 5 জেডটা 5 জেড লিখে দিলাম। স্যার এটার ফলে বলেছে 40 টাকা কমে যাবে, তাহলে আমার 920 টাকা হবে। ঠিক আছে, এটাই তো। তাহলে এবার আমি এগুলোকে যোগ করে দিলাম, তাহলে কত হবে আমার? এখানে এক্স আছে আর এখানে 2x আছে, তাহলে মোট 3x। 2y আছে, এখানে y আছে, মানে মোট 3y। আর এখানে আমার 10 জেড সমান সমান কত? দুটোকে যোগ করো, 0, 8, 9 আর 9 18। ঠিক আছে, এবারে এখানে কি আছে? 3 আছে, আমি x প্লাস 3 কমন নিলাম, x প্লাস ওয়াই প্লাস 10 জেড সমান সমান 1880। এ পর্যন্ত সমস্যা নেই তো? এইবার শোনো, আমার বলেছে কি হচ্ছে, আমার বলেছে মোট 5 টাকার সংখ্যা কতগুলো। মোট 5 টাকার সংখ্যা জানতে চাইছে, মোট 5 টাকার কয়েন কতগুলো। তাহলে আমার কাছে মোট 5 টাকার কয়েন তো জেড পিস ছিল, তাহলে আমার জেড এর মান দরকার তো। তাহলে আমি অঙ্কটা থেকে যদি এক্স আর ওয়াইটাকে হটিয়ে দিতে পারি তাহলে আমার সুবিধা হবে। এবার চলে আসি একটু এখানে। এখানে দেখো জেড সমান সমান কি লিখতে পারি? 300 মাইনাস, বা আমি আমি এটা লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই সমান সমান, এক্স প্লাস ওয়াই সমান সমান কি লিখতে পারি? 300 মাইনাস জেড লিখতে পারি তো। তাহলে সেইভাবে আমি এখানে 3 ইন্টু এক্স প্লাস ওয়াই এর জায়গায় কি লিখবো? 300 মাইনাস জেড প্লাস 10 জেড 1880। তাহলে এবার দেখো এক্স প্লাস ওয়াই অঙ্কটা থেকে উড়ে গেল। তাহলে চলো অঙ্কটা এবার করে ফেলি, জেড এর মান বার করলেই অ্যান্সার। আচ্ছা, তাহলে আমার এখানে কত হবে? 900 মাইনাস 3 জেড প্লাস 10 জেড সমান সমান 1880। তাহলে এটা কত হবে? 7 জেড। 900টা ওদিকে দিয়ে দাও, তাহলে কত হবে? 980। ওকে, তাহলে 7 দিয়ে ওটাকে কেটে দাও, তাহলে জেড সমান সমান কত হবে? 140, 7 14 98 তো। আর আমার বলেছে 5 টাকার কয়েন কতগুলো ছিল, আমি এখানে বলেছি 5 টাকার কয়েন জেড পিস ছিল, আর জেড এরই মান চলে এসেছে 140। তাহলে আমার অ্যান্সার হবে অপশন বি। ঠিক আছে, 140। ওকে, অঙ্কটা কি বোঝা গেছে নাকি ডিস্টার্ব হয়ে গেল? খুব সুন্দর অঙ্ক ছিল। 3x টা কোথা থেকে এসছে? কোনটা কোনটা যোগ করে? হ্যাঁ, এই যে এখানে দেখো আমি তো এই দুটো সংখ্যা, এই দুটো সমীকরণ যোগ করেছি, একটা এই সমীকরণ একটা এই সমীকরণ। তাহলে এখানে এক্স ছিল আর এখানে 2x ছিল, মোট যোগ হয়ে তো 3x হবে। ঠিক তেমন এই ওয়াইটা আর এই ওয়াইটা যোগ হয়ে 3y হবে। 5z 5z যোগ হয়ে 10z। নিচে নিচে বসতে হবে তার তো কোনো মানে নেই। বোঝা গেছে? কোনো সমস্যা? সমস্যা হলে আর একবার চেক করে দেখবে, আমি খুব ধীরে ভাবে পড়ালাম, রেকর্ডেডটা দেখে নেবে, বুঝে যাবে, কোনো সমস্যা হবে না। এটাই তো অনলাইনে সুবিধা। চলো
একটি বাক্সে 1 টাকা, 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রা আকারে 56 টাকা রয়েছে। তাহলে টোটাল ভ্যালু দিয়ে দিয়েছে। 50 পয়সা মুদ্রার সংখ্যা 25 পয়সা মুদ্রার সংখ্যার দ্বিগুণ, ঠিক আছে, এবং 1 টাকার মুদ্রার সংখ্যা 4 গুণ। ওকে, তাহলে আমাকে এদের পরস্পর রিলেশন বলেছে। এইরকম ক্ষেত্রে না সবচেয়ে তুমি আগে বলো, আমি এখানে লিখছি টাইপ অফ কয়েন কি কি আছে, আগে এটাই লিখে নি। টাইপ অফ কয়েন, স্যার 1 টাকার কয়েন আছে, 50 পয়সার কয়েন আছে। আমি এটাকে প্রথম 2-3টে অঙ্ক করিয়ে এই টাইপ শেষ করে দিতে পারতাম, কিন্তু এক্সাম হলে গিয়ে তোমরা সমস্যায় পড়তে। আমি ওইভাবে কখনোই পড়াই না, তোমাকে যখন পড়াবো অনেস্টলি আমি ইন ডেপথে গিয়ে পড়াবো। যে টাইপটা একবার করিয়ে দেবো সেই টাইপ থেকে আর প্রশ্ন বাইরে তোমার আসবে না। ওই জন্য আমার এক একটা টাইপে এতগুলো লেভেল রাখি আমি। দেখো, এবার বলেছে 50 পয়সার মুদ্রার সংখ্যা 25 পয়সার মুদ্রার সংখ্যার দ্বিগুণ আর 1 টাকার মুদ্রার সংখ্যার 4 গুণ। তাহলে 1 টাকার এখানে নাম্বারের রেশিও নিয়ে নি। 1 টাকার মুদ্রার সংখ্যা যদি 1 হয় তাহলে 50 পয়সাটা হবে 4টে। 1 টাকা যদি একটা থাকে 50 পয়সা 4টে হয়ে যাবে। আর বলেছে 50 পয়সা মুদ্রার সংখ্যা 25 পয়সার দ্বিগুণ, তাহলে 25 পয়সাটা কি হবে, নিশ্চয়ই 2 হবে, তবেই তো এর দ্বিগুণ 4 হবে। বলো, বোঝা গেছে না যায়নি? ক্লিয়ার? চলো, এবার কি, তাহলে ভ্যালু বের করে নাও, ব্যাস অঙ্ক হয়ে গেল। তাহলে 1 টাকা একটা আছে মানে 1 টাকা, 50 পয়সা 4টে আছে মানে 2 টাকা, 25 পয়সা 2টো আছে মানে 8 আনা মানে 0.5 টাকা, ঠিক আছে। তাহলে আমার মোট ক টাকা, মোট 3.5 টাকা। 3.5 টাকার ভ্যালুটা দিয়েছে 56। তাহলে দেখো 3.5 এর কত গুণ 56, তুমি তো জানো না। তুমি 3.5-এর সাথেও 2 গুণ করে নাও, 56-র সাথেও 2 গুণ করে নাও, তাহলে এটা 7 হয়ে গেল। 7-এর মান এখন কত, 112। এবার দেখো তুমি বুঝতে পেরে যাবে যে 6 গুণ। 6 গুণ তো নাকি না, 16 গুণ। ওকে, 16 গুণ, ঠিক আছে। বাট যদি তোমাদের অনেকের হয়তো উইক আছে ম্যাথে, আমি এটা করাবো না। 3.5 টাকার মান বলছে 56 টাকা, ঠিক আছে, ঠিক আছে, ভালো কথা। আর আমার কি জানতে চাইছে, বাক্সে কতগুলি 50 পয়সার কয়েন আছে। কতগুলি আছে, 4 পিস তো আছে 50 পয়সার কয়েন। তাহলে 3.5 টাকার মান যদি 3.5-এর মান যদি 56 হয়, ঠিক আছে, 56 টাকা রয়েছে, ঠিক আছে। তাহলে আমার 1-এর মান কত, 56/3.5। আর আমার 4-এর মানটা কত, 56/3.5 ইন্টু 4, ঠিক আছে। পয়েন্ট তোলো, উপরে আর একটা 10 গুণ করে দাও। 5 7 35, 27 56, 5 2 10, মানে মোট কত, 4 8 32 আর 2 64টা আমার অ্যান্সার। মোট 50 পয়সার কয়েন আছে 64টা। ক্লিয়ার? বোঝা গেছে? সমস্যা কিছু? চলো নেক্সট দেখো। এবিসি এ বি সি এর কাছে মুদ্রা রয়েছে কি এর মুদ্রার 7 গুণ বি এর মুদ্রার 5 গুণের সমান। তাহলে আমি মনে করছি এর কাছে এ সংখ্যক মুদ্রা আছে, তাহলে এর যে 7 গুণ 7 গুণ করো। আর বি এর কাছে বি সংখ্যক মুদ্রা আছে, তাহলে এর 5 গুণ 5 গুণ করো। বলছে এ দুটো সমান, তাহলে এ আর বি এর মান কত হয়ে গেল, 5 আর 7। মানে এর কাছে যদি 5টা মুদ্রা থাকে, বি এর কাছে 7টা মুদ্রা আছে। নেক্সট কি বলছে, 6 গুণ বি এর মুদ্রা, মনে করি বি এর কাছে বি সংখ্যক মুদ্রা আছে, তাহলে ওটা 6 গুণ করে দাও। সি এর মুদ্রা 11 গুণ সমান, তাহলে সি এর কাছে মনে করি সি সংখ্যক মুদ্রা আছে, তার 11 গুণ করে দাও। এ দুটো সমান, তাহলে বি প্লাস সি কত হচ্ছে, 11/6 হচ্ছে। বি আমার এখানে আছে 11,
বি আমার এখানে 11 আর এখানে 7, দুটো তো সেম করতে হবে। তাহলে আমি ফাইনাল এবার রেশিওতে আনি, এ বি আর সি। এ আর বি কত 5:7, আর বি আর সি কত 11:6। আমরা আগের দিন কি বলেছিলাম, পাশের ঘরকে আমি ফিল আপ করে দেবো পাশের জনকে দিয়ে। ঠিক আছে, তাহলে করো 55, 77 আর 42। ওকে, তাহলে তাদের কাছে কমপক্ষে এ বি সি এর কাছে কমপক্ষে কতগুলি মুদ্রা থাকবে? কমপক্ষে আমার থাকবে 40, 70, 110 আর 60, 5 7 12 দিয়ে 14, মানে 174টা মুদ্রা থাকবে কমপক্ষে। কমপক্ষে এতগুলো কয়েন থাকবেই থাকবে। ক্লিয়ার? বোঝা গেছে? এটা ছিল এই টাইপের লাস্ট। তাহলে আমাকে বলো, এই টাইপটা নিয়ে কোনো অসুবিধা? এই টাইপের কি এতগুলো ভ্যারাইটি কখনো করেছিলে? কোনো প্রবলেম থাকলে বলো টাইপটা নিয়ে, নেক্সট টাইপে যাবো আমি। চলো নেক্সট টাইপে যাচ্ছি তাহলে। নেক্সট টাইপ কি বলছে? এই টাইপটা আমি তোমাদের একটা খুব সুন্দর একটা মেথড শেখাবো, বিউটিফুল একটা মেথড শেখাবো এই টাইপে। আগে শুনে নাও টাইপটা কি। টাইপ 3 আমরা পড়বো। ইনকাম মানে কি? আয়। এক্সপেন্ডিচার মানে কি? ইনকাম মানে আয়, এক্সপেন্ডিচার মানে কি? এক্সপেন্ডিচার মানে হলো খরচ বা এটাকে বলা হয় ব্যয়। আর সেভিংস মানে কি? এটাকে বলা হয় সঞ্চয়। ওকে, এই আয়, খরচ আর সঞ্চয় বেস কোশ্চেন। তার মধ্যে আগে আমি তোমাদের ভালো করে একটা জিনিস জানিয়ে দিই। আমাকে বলতে পারবে আয়, খরচ আর সঞ্চয়ের মধ্যে কনসেপ্টটা কি আছে? ইনকাম সমান সমান কি? আচ্ছা, ইনকামকে আমরা আই দিয়ে বলবো, এক্সপেন্ডিচারকে আমরা ই দিয়ে বলবো মানে খরচ যেটা, আর সেভিংস কে আমরা বলবো এস দিয়ে। ঠিক আছে, তাহলে ইনকাম সমান সমান কি? এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। আয় সমান সমান খরচ প্লাস সঞ্চয়। এটাই আমাদের মেন কনসেপ্ট। এখান থেকে দুটো জিনিস আমাদের বেরিয়ে আসে। একটা হলো, তাহলে এখান থেকে যদি বলি এক্সপেন্ডিচার মানে কি, বলবে স্যার ইনকাম থেকে সঞ্চয় বাদ দিয়ে দিন। আর যদি বলি সেভিংস মানে কি, তাহলে বলবে স্যার ইনকাম থেকে এক্সপেন্ডিচারকে বাদ দিয়ে দিন। ঠিক আছে, এই দুটো ছোট ছোট যে শিশু, সেটা এই মাটা থেকে জন্মগ্রহণ করলো। ক্লিয়ার? বোঝা গেছে? চলো কি বলছে দেখো। এ এবং বি এর আয়ের অনুপাত 3:4, তাদের ব্যয়ের অনুপাত 2:3। প্রত্যেকে 200 টাকা করে সঞ্চয় করে। এ এবং বি এর আয় নির্ণয় করুন। ঠিক আছে, আমি আগে বেসিকে তোমাদের করিয়ে দিচ্ছি, তারপরে আমি আমার একটা মেথড বলবো, যেটা শুধু এখানে নয়, যেটা পুরো অ্যারিথমেটিক, পুরো পাটিগণিতের অনেক চ্যাপ্টারে লাগবে। 3 4টে 5টা চ্যাপ্টার সেটা ইউজ হবে। ঠিক আছে, খুব সহজে ইউজ হবে, সেটা আজকে শিখবে। আগে বেসিকটা শেখো। কি বলছে? তাহলে আমি ধরি আমার যে ইনকাম এ এবং বি, এর যে ইনকামটা দিয়েছে, ইনকামের যে রেশিওটা দিয়েছে সেটা বলছে 3:4। তাহলে আমার বলো রেশিও ভ্যালুকে রিয়েল ভ্যালুতে কনভার্ট করতে হলে কি দিয়ে গুণ করতে হয়? আগের ক্লাসে বলেছিলাম, ভেরিয়েবল থেকে স্যার এক্স ওয়াই। ভেরিয়েবলস বা চলরাশি দিয়ে গুণ করতে হয় না? হ্যাঁ স্যার। তাহলে এটা 3x, এটা 4x হয়ে গেল, এটা আবার রিয়েল হয়ে গেল 3x 4x। ঠিক আছে, তার মানে এ 3x টাকা ইনকাম করে, বি 4x টাকা ইনকাম করে। তাদের যে ব্যয়ের অনুপাত সেটা কত? 2 আর 3। তাহলে তাদের যে এক্সপেন্ডিচার সেটা কত? 2:3। আর তারা প্রত্যেকে 200 টাকা করে সঞ্চয় করে। তাহলে আমরা প্রত্যেকে কি জানি? সঞ্চয় মানে কি? স্যার ইনকাম থেকে এক্সপেন্ডিচার বাদ দিলে তো সঞ্চয়। তাহলে আমার যদি 3x যে ইনকাম, ওর থেকে এ যে 2 টাকা ব্যয় করছে সেটা যদি বাদ দিই, তাহলে আমরা এখানে ওর সঞ্চয়টা পাবো যেটা 200। বোঝা গেছে তাই না?
আবার সেম, যদি বি এর ইনকাম 4x থেকে আমরা ও 3 টাকা খরচটা বাদ দিই, তাহলে এখানে ও সঞ্চয় পাবো, যেটাও বলেছে 200। এবার এই দুটো রেশিও করলে তাহলে এই দুটোরও রেশিও বেরোবে। বোঝা গেছে না যায়নি? বা তুমি এইভাবেও করতে পারো অঙ্কটাকে, এইভাবে, যেহেতু 2টা আর 3টা এখানে রেশিও ভ্যালু দিয়েছে, তাহলে আমরা অঙ্কটাকে এইভাবেও করতে পারি। 3x মাইনাস আই থেকে ওদের যে সঞ্চয় সেটা বাদ দিলাম 200 টাকা। ঠিক আছে, আমি তোমাদের আগে অঙ্কটা বেসিক যখন করাচ্ছি পুরো ভালো করে করাই। তাহলে এবার ওদের সেভিংস কি হবে? সেভিংস কি হবে? ইনকাম থেকে এক্সপেন্ডিচার বাদ দিলে তো সেভিংস হয়, তাই না? তাহলে সেভিংস ওদের হবে কত? বলবে স্যার এও 200 টাকা সেভিংস করে, এও 200 টাকা সেভিংস করে। ওকে, তাহলে আমরা কি জানি? ইনকাম মাইনাস সেভিংস সমান সমান এক্সপেন্ডিচার, এটা আমরা জানি না। তাহলে আমরা এখানে করি দেখি। ইনকাম কত? 3x টাকা, মাইনাস সে 200 টাকা সঞ্চয় করছে, এইটার থেকে এটা বিয়োগ করলে 2 হবে। 2 কি এক্সপেন্ডিচার, খরচ তো। ঠিক তেমন বি এর আয় 4x, সেখান থেকে ওই সঞ্চয় করছে 200 টাকা, সেটা যদি বিয়োগ করে দাও তাহলে বি এর খরচ 3, সেটা বেরিয়ে যাবে 3। এবার এই দুটো যা রেশিও হবে এই দুটো তাই রেশিও হবে। ঠিক আছে, তো 3 দিয়ে গুণ করো 9x মাইনাস 600, আর এখানে করো 8x মাইনাস 400। ওকে, তাহলে 8x টা ওদিকে নিয়ে যাও, 9x এর সাথে বিয়োগ হয়ে একটা x হবে, 600টা এদিকে আনো, মাইনাস 400 প্লাস 600, তাহলে হবে x সমান সমান কত? 200। এবার আমার কি জানতে চেয়েছে? a এর আয় কত? a এর আয় তো 3x, মানে 3 ইন্টু 200 মানে 600, আর b এর আয় কত? 4x, মানে 4 ইন্টু 200 মানে আমার 800। এটা হলো বেসিক। ঠিক আছে, তাহলে 600 আর 800, এটা আমার অ্যান্সার। এটা কি বুঝতে পারবে অসুবিধা? এবার দেখো একটু বলে দিই আমি 200টা কেন মাইনাস করলাম। তোমরা আমাকে বলো, ইনকামটাকে এক্স দ্বারা গুণ করে কি আনলাম? রিয়েল ভ্যালু করলাম। আর এখানে 200টাও কি রিয়েল ভ্যালু না? 200 টাকা, তাহলে রিয়েল ভ্যালুর সাথে রিয়েল ভ্যালু বিয়োগ করলাম, অনুপাতের ভ্যালুটা আমি সাইডে করে দিলাম। ওকে, বোঝা গেছে কি? ওই জন্য 3x এর সাথে 200 টাকা বিয়োগ করলাম। ক্লিয়ার? এখানে কারো সমস্যা? আমি এবার অ্যাডভান্স মেথডে যাব। এখানে কারো সমস্যা আছে? চলো দেখো, এই অঙ্কটার অ্যাডভান্স মেথড কি হবে, যেটা উইথিন আ সেকেন্ড অ্যান্সার বেরোবে। ঠিক আছে, যেটাকে বলা হয় ক্রস মেথড। এবারে শুধু এটা এই অঙ্কে আমি তোমার প্রয়োগ করব না, অ্যারিথমেটিকের বিভিন্ন জায়গায় প্রয়োগ করব, বিভিন্ন জায়গায়। ঠিক আছে, আচ্ছা, আয় চাইছে তো আয়, তাহলে এদের আয়টাকে উপরে রাখো, যেটা চাইবে সেটাকে সবসময় উপরে রাখবে। তাহলে আমার বলো এ আর বি, এদের ইনকাম কত? ভালো করে মেথডটা বুঝে নাও। এ এর আয় স্যার 3 টাকা, বি এর আয় স্যার 4 টাকা, তাই তো বলেছে। আচ্ছা, এবার তারপরে বলেছে ব্যয়, ব্যয়টাকে রাখো। এর ব্যয় স্যার 2 টাকা, বি এর ব্যয় স্যার কত? 3 টাকা। ওকে, যেটা রিয়েল ভ্যালু বলেছে সেটাকে নিচে রাখবে। প্রত্যেকে 200 টাকা করে সঞ্চয় করে, তাহলে এদের যে সেভিংসটা কত? এও 200 টাকা সঞ্চয় করে, এও 200 টাকা সঞ্চয় করে। এই আমার গল্প বলেছে, ব্যাস, ঠিক আছে। এবার করো ক্রস মেথড। ঠিক আছে, 3 3 কত? 9, 4 2 কত? 8। এদের ডিফারেন্স নাও, বলবে স্যার ডিফারেন্স 1। ঠিক আছে, এবার এটা হয়ে গেল। এবার তুমি চলে এসো নিচের দুটোতে। 3 ইন্টু 200 করলে হবে কত? 600। 2 ইন্টু 200 করলে হবে আমার 400।
এদের দুজনের ডিফারেন্স নাও, বলবে স্যার ডিফারেন্স কত 200। তাহলে আমার এবার এই ডিফারেন্স দুটোকে সমান করো। একের ভ্যালু যদি আমার 200 হয়, কার আয় চাইছে, দুজনের আয় চাইছে, তাহলে 3-এর ভ্যালু হবে 600। আয় তো এর আয় তো 3 টাকা, বি এর আয় তো 4 টাকা, তাহলে এর আয় কত বেরোলো 600, আর বি এর আয় 4, 4-এর মান হবে 4 ইন্টু 200 করো, 800 টাকা। ক্লিয়ার? বোঝা গেছে? কনসেপ্টটা কি বোঝা গেছে? অসুবিধা হলে বলো, আবার করাবো। কনসেপ্টটা কি বোঝা গেছে? এই কনসেপ্টটা কি জানা ছিল? কারো সমস্যা আছে থাকলে বলো, আমি করাবো কিন্তু আবার, নইলে আমি পরের অঙ্কে চলে যাব। চলো, তাহলে নেক্সট আমরা এবার অঙ্কগুলো এই মেথডেই করব, কিন্তু এটা খেয়াল রাখবে, আবারও আমি একটু বলে দিই, যেটা চাইবে, ইনকাম চেয়েছে বলে ইনকামটা উপরে রেখেছি, ঠিক আছে, আর রিয়েল ভ্যালুটাকে সবসময় নিচে রাখবে। যদি খরচ চাইতো, এক্সপেন্ডিচারকে উপরে রাখতাম, ঠিক আছে। চলো এটা করে দাও, চট করে দেখি কে কে করতে পারে। ক্রস মেথডে করো। সাতশো আর স্যার 900। হ্যাঁ, 700 আর 900 অপশন সি। হুম, হবে স্যার, ও অপশন হ্যাঁ, সি। দেখো অপশন সি কি বলছে। এ এ এবং বি এর আয়ের অনুপাত কত 4:5, তাদের ব্যয়ের অনুপাত কত 7:9, প্রত্যেকে 50 টাকা করে সঞ্চয় করলে এ এবং বি এর আয় কত। তাহলে ইনকাম চেয়েছে এ এবং বি, এদের ইনকাম কত 4:5, ব্যয় কত 7:9, সেভিংস কত 50 টাকা, 50 টাকা, ঠিক আছে। তাহলে 4 লং কত 36, 36, 5 সাথে কত 35, 35, ডিফারেন্স কত 1, তাহলে একের মান কত হবে 9 ইন্টু 50 কত 450, 7 ইন্টু 50 কত 350, তাহলে একের মান হবে কত, এদের ডিফারেন্স কত 100 টাকা, একের মান হবে 100 টাকা। আমার কি জানতে চাইছে, ওদের আয় জানতে চাইছে, তাহলে 4-এর মান কত 400 টাকা, 5-এর মান কত 500 টাকা। তাহলে এটা কার আয়, এটা এর আয়, এটা কার আয়, এটা বি এর আয়। তাহলে 400 আর 500 আমার অ্যান্সার হবে, বুঝে গেছে, উইথিন আ সেকেন্ড অ্যান্সার বেরো গেছে। ক্লিয়ার? চলো নেক্সট। কিন্তু এখানে মনে রাখবে আমার দুজনের দিতে হবে, তিনজনের দিলে কিন্তু এটা হবে না। আর 99.99% এক্সামে দুটোই দেয়, তিনটে আপাতত দেয় না, দিলে সিম্পল মেথডে করবে, কিন্তু দুটোই দেয়। চলো কি বলছে, এ এবং বি এর আয়ের অনুপাত 3:2, তাহলে এ বি ইনকাম কত 3:2, ব্যয়ের অনুপাত কত 4:3, এক্সপেন্ডিচার কত 4:3। তারা যথাক্রমে 2000 টাকা আর 900 টাকা সঞ্চয় করে। আগের দুটোতে করলাম তারা সেম সঞ্চয় করছিল, এখানে তারা আলাদা আলাদা করছে, নো প্রবলেম, লিখে নেবো আলাদা আলাদা। এ 2000 টাকা, এ 900 টাকা। এ এবং বি এর আয় কত, ঠিক আছে, এ এবং বি এর মোট আয় বোধহয় না, এটা মোট আয় হবে। ওকে চলো, তাহলে আমার কত হবে 3 3 9 আর 4 2 8, 9 আর 8 ডিফারেন্স কত 1, একের মান কত হয় দেখা যাক, 3 আর 2 6000, 4 আর 9 কত 3600, তাহলে একের মান কত হবে, একের মান হবে আমার 2400, এদের ডিফারেন্স কত 2400, তাহলে একের মান যদি 2400 হয়, আমার কি দরকার 3-এর মান এবং 2-এর মান, তাহলে তাহলে 5-এর, আচ্ছা এদের এ এবং বি এর আয় নির্ণয় করুন, এখানে একটা তো আছে, আমার মনে হয় কিছু পার্থক্য চেয়েছে বা কিছু একটা চেয়েছে, এরকম হতে পারে।
যাই হোক, যা চাপ আমরা সবই বার করে দিই। তাহলে এর আয় কত? 3। 3 এর মান কত হবে? 3 ইন্টু 2400 করো, 7200। এটা এর আয়। আচ্ছা, বি এর আয় কত হবে? বি এর আয় তো 2। 2 ইন্টু 2400 করো, তাহলে হবে 4800। ওকে, তাহলে এটা বি এর আয়। আমার মনে হয় শুধু এখানে এর আয় চেয়েছে, সরি বি এর আয় চেয়েছে। ওকে, বি এর আয় আমরা বার করে দিলাম। আর যা বলতো বার করে দিতাম, কি আছে। মোট আয় বললে যোগ করে দেবে, পার্থক্য বললে বিয়োগ করে দেবে। বোঝা গেছে? নেক্সট কি বলছে? এ এবং বি এর আয়ের অনুপাত কত? 5:7। তাহলে এ ইস টু বি। এদের ইনকাম কত? এ 5 টাকা ইনকাম করে, এ 7 টাকা ইনকাম করে। এ এবং বি এর যথাক্রমে খরচ 4000 টাকা, 5000 টাকা। ঠিক আছে, এটা থাকলো। যদি এর ব্যয় বি এর ব্যয়ের 66.2/3% হয়, তাহলে এর ব্যয় বি এর ব্যয়ের 66.2/3%। 66.2/3% এর ফ্র্যাকশন কত? 2/3। এটা বেসিক পার্সেন্টেজের বেসিক ক্লাসে বলেছিলাম। তাহলে এ বাই বি কত হলো? 2/3। তার মানে কি, এর ব্যয় যদি 2 টাকা হয়, বি এর ব্যয় কত হবে? 3 টাকা। তাদের সঞ্চয় কত? 4000 টাকা আর 5000 টাকা। ক্রস মাল্টিপ্লাই করো, 3 5 15, 7 2 14। তাহলে ডিফারেন্স কত? 1। ঠিক আছে, একের মান আমার কত হবে দেখা যাক। 3 ইন্টু 4000 করলে হবে 12000, 2 ইন্টু 5000 করলে হবে 10000। তাহলে এদের ডিফারেন্স কত? 2000। তাহলে একের মান যদি আমার 2000 হয়, কি জানতে চাইছে? এ এবং বি এর মোট আয়। তাহলে 5 আর 7 এর মোট আয় তো 12। তাহলে 12 মান কত হবে? 12 মান হবে 24000। ওকে, বোঝা গেছে? এনি ডাউট? আসিফ বলো, বোঝা গেছে? এটা কি আসিফ তোমাদের বারাসাতে করিয়েছিলাম? আমিন? না স্যার, এইভাবে করার নেই, প্রথমে যে ওইভাবে করিয়েছিলেন। হুম, চলো এবার দেখো, এখানে 3 জন চলে এসছে, এ বি আর সি। আমি বলেছিলাম 3 জন চলে আসলে কিন্তু এই মেথড হবে না। না হোক, কি আছে, আমরা বেসিক মেথডে করে নেবো। এ এবং এ বি সি 8400 টাকার পরিমাণ পায় যথাক্রমে 6, 8 আর 7 অনুপাতে। মানে এ পায় 6 ভাগ টাকা, বি পায় 8 ভাগ টাকা, সি পায় 7 ভাগ টাকা। নিজেদের মধ্যে তারা বিতরণ করে নেয়। ঠিক আছে, তাহলে আমি লিখে দিই আগে এ বি আর সি। আচ্ছা, আমাকে একটু বলে দাও যে কারা কারা আছো যারা রেকর্ড মানে শেষে ভর্তি হয়েছো এবং আগের পার্সেন্টেজ ক্লাসের ভিডিওগুলো রেকর্ড পাওনি? কেউ আছো কি? নেই কেউ। সুখচাঁদ, কি পেয়েছো পার্সেন্টেজ ক্লাসের আগের হয়ে যাওয়া রেকর্ড ভিডিওগুলো? কি আমি তোমাকে দিয়েছিলাম? যারা পাওনি আমাকে একটু বলে দেবে, দিয়ে দেবো। দেখো, তাহলে এদের ইনকাম কত কত টাকা ভাগে পড়েছে। এ পেয়েছে 6 টাকা, এ পেয়েছে 8 টাকা, এ পেয়েছে 7 টাকা। ঠিক আছে, বলছে অনুপাতে নিজেদের মধ্যে বিতরণ করে। যদি তারা যথাক্রমে 3, 2 আর 4 অনুপাতে সঞ্চয় করে, তাহলে তাদের সঞ্চয় কত? 3 টাকা, 2 টাকা, 4 টাকা। ঠিক আছে, সঞ্চয় করে। বি 400 টাকা, এবং বি 400 টাকা সঞ্চয় করে। বি ক টাকা সঞ্চয় করে? বি বলেছে 400 টাকা সঞ্চয় করে। তবে যথাক্রমে এবিসি এর ব্যয়ের অনুপাত কত হবে? ওদের ব্যয়ের অনুপাত কত হবে? ঠিক আছে, তাহলে দেখো মোট কত টাকা। আমার এই অনুপাতটা দেখো, যেটা আমার বি এর সঞ্চয় সেটা বলেছে 400 টাকা সঞ্চয়। তাহলে 2 এর মান 2 এর সাথে কত গুণ করলে 400 টাকা হবে? এটা তো 400 টাকা, তো কত গুণ করতে হবে? 200 টাকা গুণ করতে হবে। তাহলে আমি বলেছি অনুপাতের একটা পদের সাথে যে গুণ করতে হয়, সকল পদের সাথে সেই গুণ করতে হয়। তাহলে এটার সাথেও 200 টাকা করো, এটার সাথেও 200 টাকা করো।
তাহলে এ কত হলো 600 টাকা, এ কত হলো আমার 800 টাকা। তাহলে এই অনুপাতটা তো আমার বেরিয়ে গেল সেভিংস এর। এবার দেখি ইনকামের অনুপাতটা কি ব্যবস্থা করা যায়। আমার বলেছে মোট 8400 টাকা। তাহলে আমার এখানে মোট কত, 6 8 14 7 21, আমার টোটাল হলো 21, যেটা বইয়ে বলছে 8400। তাহলে 21-এর মান যদি 8400 হয় কত গুণ, বলবে স্যার 400 গুণ। ঠিক আছে, তাহলে আমার 7-এর সাথে 400 গুণ হবে, 8-এর সাথেও 400 গুণ হবে, আর 6-এর সাথেও 400 গুণ হবে। তাহলে এটা কত হবে, এটা হবে 2400, এটা হবে 3200, আর এটা হবে 2800। ক্লিয়ার? এবার আমার কি জানতে চাইছি, তাহলে সেভিংস, তাহলে এক্সপেন্ডিচার কত হবে আমার, যথাক্রমে এবিসি এর ব্যয়ের অনুপাত। তাহলে ব্যয় মানে এক্সপেন্ডিচার, দুটোকে বিয়োগ করে দিলেই তো বেরিয়ে যাবে। তাহলে করো, 2400 থেকে 600 বিয়োগ দিয়ে দাও, তাহলে কত, 1800। 3200 থেকে 400 বিয়োগ দিয়ে দাও, তাহলে কত হবে, 2800। আর 2800 থেকে 800 বিয়োগ দিয়ে দাও, তাহলে কত হবে, 2000। এবার এদেরকে রেশিও বানিয়ে নাও, 0 0 কাটো, 0 0 কাটো, 0 0 কেটে দাও। আর কত দিয়ে যাবে, আর যাবে আই থিঙ্ক 2 দিয়ে। 9 দুকোণে 18, 14 দুকোণে 28, 10 দুকোণে 20, 9 14 10 দিয়ে। বোঝা গেছে? এনি डाउट? कोई गीला शिकवा है तो बताओ। চলো, এবার আমাদের নেক্সট টাইপ আমরা যাবো। এই টাইপের বেশি কোশ্চেন, এই ধরনেরই কোশ্চেনই হয়। টাইপ 2টা খুব ভালো করে আশা করি তোমাদের করিয়ে দিলাম, টাইপ 3টা। এবার আমরা যাব টাইপ 4, মিস্টেকেন রেশিও। মানে কি, মনে করো সঠিক এই অনুপাতে দেওয়ার কথা ছিল, কিন্তু ভুলবশত এই অনুপাতে চলে গেছে। এই অনুপাতে ভাগ হয়ে গেছে। তাহলে কে কত টাকা লস করলো, কে কত টাকা লাভ করলো, এই কনসেপ্টটা আমরা এবারে ক্লিয়ার করব। এর দুটো অঙ্ক নিয়েছি, এর খুব একটা লেভেল হয় না, একটাই লেভেল হয়, সেটা আমি দুটো অঙ্কে ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, দেখো কি বলছে। 1170 টাকা এ বি এবং সি, এবং সি, 1 মিনিট। চলো, এ বি এবং সি কি করলো, 2:3:4 অনুপাতে ভাগ করলো। ওকে, বেশ ঠিক আছে, ভাগ করলো। অনুপাতে ভুলবশত এত এর পরিবর্তে 2:3 অনুপাতে ভুলবশত এত এর পরিবর্তে, মানে এইটা আমার রাইট, এটা উচিত ছিল, আর এটা রং, এটা ভুলবশত হয়ে গেছে, এর পরিবর্তে বিতরণ করা হয়। কে সবচেয়ে বেশি লাভবান হয়েছে আর কতটুকু লাভবান হয়েছে। তাহলে আমরা আগে রাইটটা লিখবো, আগে লিখে নি এ বি আর সি। রাইটটা লিখে নি, রাইট অনুপাতটা ছিল 1/2, 1/3 আর 1/4। আর ভুল অনুপাতটা কি হয়ে গেছে, ভুল অনুপাতটা হয়ে গেছে 2:3:4। অঙ্কটা কেন নিয়েছি জানো, অঙ্কটা সোজা, বাট এই জায়গায় তোমার টাইম ওয়েস্ট করবে এই জায়গাটাতে। ঠিক আছে, এই যে 1/2 1/3 এইটুকু শেখানোর জন্য অঙ্কটা নেওয়া, আর কিছু না। এদেরকে এমন একটা ধরে নাও, এমন একটা দিয়ে গুণ করো যে 2 3 4 দিয়ে কেটে যায়। তাহলে 2 3 আর 4-এর এলসিএম নিয়ে নাও, মানে 12, মানে প্রত্যেককে তুমি 12 দিয়ে গুণ করে দাও, তাহলে ইজিলি অঙ্কটাকে হ্যান্ডেল করতে পারবে। তাহলে কত 6, তাহলে কত 4, তাহলে কত 3। আমি বলেছিলাম রেশিও ভ্যালুতে প্রত্যেকের সাথে সেম গুণ করা যায়। ওকে,
তাহলে এবার দেখো আমার কি বলেছে, মোট মোট আমার এখানে কত, 6, 4 আর 3। তাহলে এখানে আমার মোট হচ্ছে 13 টাকা। আর এখানে কত, 2, 3 আর 5। তাহলে 2, 3 এ 5, সরি 2, 3 আর 4, 2, 3 এ 5, 4 এ 9। আচ্ছা তোমরা আমাকে একটা জিনিস ক্লিয়ার করে বলো, একটাই তো অ্যামাউন্ট ছিল, সেটাকেই তো একবার সঠিকভাবে ভাগ করার কথা ছিল, কিন্তু ভুলবশত ভাগ করেছে। অ্যামাউন্টটা কি পাল্টাবে? অ্যামাউন্টটা তো পাল্টাবে না। তাহলে অ্যামাউন্ট দুটো, তো টোটাল অ্যামাউন্টটা তো সেম করতে হবে। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে শুধু এইটুকু মনে রাখবে, টোটাল অ্যামাউন্টকে সেম করব, ব্যাস। এখানেই যত ফান্ডা লুকিয়ে আছে। তাহলে এর সাথে 9 গুণ করে দাও, এর সাথে 13 গুণ করে দাও। তাহলে কত হলো, 117, এও হয়ে গেল 117। তাহলে 9 গুণ করেছে মানে এর সাথেও 9 গুণ, এর সাথেও 9 গুণ, এর সাথেও 9 গুণ। 13 গুণ করেছে মানে এর সাথেও 13, এর সাথেও 13, এর সাথেও 13। তাহলে কত হলো, 54 হলো। আর এখানে কত হলো, 26। আমার বলেছে কে সবচেয়ে বেশি লাভবান হয়েছে। তাহলে এ তো লসে গেল, 54 ঠিকভাবে হলে 54 পেত, ভুলভাবে 26 পেয়েছে, লসে গেল না। বি কত দেখি, বি ঠিকভাবে হলে 36 পেত, কিন্তু ভুলভাবে পেয়েছে 39, স্যার বি 3 টাকা লাভ করেছে, ঠিক আছে। আচ্ছা সি কত, সি 27 টাকা পেত ঠিকভাবে হলে, কিন্তু ভুলভাবে হয়েছে বলে 52 টাকা পেয়েছে। তাহলে সবচেয়ে বেশি কে লাভ করলো, সি লাভ করলো না। এখানে বি কত লাভ করেছে, বি লাভ করেছে আমার 3 টাকা মাত্র, কিন্তু সি লাভ করেছে কত টাকা, সি লাভ করেছে প্রায় আমার 35 টাকা লাভ করেছে, ঠিক আছে। তাহলে আমার অ্যান্সার বি হবে না, এ হবে না, বি হবে না, সি অ্যান্সার হবে। তাও দেখে নি, 25 টাকা লাভ করেছে, সরি 25 টাকা হবে, সি 25 টাকা লাভ করেছে, তাই না। 27 টাকা পেতো ভুলবশত, সরি ঠিক করলে 27 টাকা পেতো, কিন্তু ভুল হয়েছে বলে সে পাচ্ছে 52 টাকা। তাহলে এবার আমার বলো, যেটা 117 সেটারই মান দিয়েছে কত, 1170, মানে কত, 10 গুণ। তাহলে এ যেটা লাভ করে 25 টাকা, তার 10 গুণ করে দাও, মানে সি মোট 250 টাকা লাভ করেছে। তাহলে সবচেয়ে বেশি প্রফিট কামিয়েছে কে, সি। আর কত টাকা প্রফিট কামিয়েছে, 250 টাকা। তাহলে আমার এটা অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে না যায়নি? এটা থাকবে হোমওয়ার্কে, বাড়িতে করবে, কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। চলো এবার আমরা করব মিসলেনিয়াস। মিসলেনিয়াস একটা খুব সুন্দর অঙ্ক আমি নিয়েছি, যেটা তোমরা মিস করো না। মেথডটা বুঝে যাবে যে ট্রিকে পড়ানোর কি, ট্রিক দিয়ে পড়ানোর কি গুরুত্ব, আর কনসেপ্ট দিয়ে পড়ানোর কি গুরুত্ব, অঙ্কটা করার পরে বুঝে যাবে। মিক্সড অঙ্ক মানে কি, এবার আমরা রেশিও প্রপোর্শনের এটা সবচেয়ে শেষ টাইপ। নেক্সট আমরা স্টার্ট করব রেশিও, নেক্সট আমরা স্টার্ট করব প্রপোর্শন। এতক্ষণ দেখো কেবল আমি তোমাদের রেশিও পড়ালাম। আমি রেশিও প্রপোর্শন চ্যাপ্টারটা দুভাগে ভাগ করে পড়াই। প্রথমে রেশিও পড়াই, তারপরে আমি পড়াই প্রপোর্শন, ঠিক আছে। তৃতীয় সমানুপাতি, মধ্য সমানুপাতি, এইসব আমি নেক্সট ডেট থেকে পড়াবো। দুটো ক্লাস লাগবে, শেষ হয়ে যাবে। চলো, বলছে এবিসি এর বেতন 1:3:4 অনুপাতে রয়েছে। ওকে, চলো নেক্সট কি বলছে, তাদের যে বেতন যথাক্রমে এত 5%, 10%, 15% হারে বৃদ্ধি করা হয়, তাহলে বর্ধিত বেতন কত অনুপাতে থাকবে। ওকে, তাহলে আগে আমি লিখে দিই এদের বেতন কত ছিল। ইনকাম কত, 1, 3 আর 4। অনেকক্ষণ কেউ কোনো কথা বলনি, শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার শোনা একা যাচ্ছে। একা মানুষ একা একা কত বকতে পারে, একটু আমাকে হেল্প করো বলো। চলো, হ্যাঁ কিছু একটা বলো, তাহলেই হবে। বেশি কিছু তোমাদের, আমার দাবি নেই তোমাদের কাছে। দেখো ইনকাম এটা, এবারে আমার একে 5% বাড়াতে হবে, একে 10% বাড়াতে হবে, একে আমার 15% বাড়াতে হবে। এবার বলো 1 টাকার 5% তো পয়েন্টে আসবে। তাহলে আমি বলবো রেশিওতে যখন এরকম অঙ্ক পাবে না, তোমার যতগুলো শূন্যের প্রয়োজন হবে
তুমি শূন্য পাশে বসিয়ে দেবে। স্যার আমার এখানে দুটো শূন্য দিলে না বেশ সুন্দর লাগে, তাহলে সব কটার পিছনে দুটো শূন্য করে দিয়ে দাও। তো এবার বলো 100-র 5% বাড়ালে মানে কত হলো? আমার নিউ নিউ ইনকাম কত হলো? 105 টাকা। ঠিক আছে, বি 310% বাড়ালে 310% ক টাকা? 30 টাকা বলেছিলাম না যে 300 টাকার 10% ক টাকা? 30 টাকা। তাহলে 330 টাকা। 400-র 15% কত কে বলতে পারবে? 400 টাকার 15% কত? আমি বলেছিলাম 400 টাকার 1% কত? বলবে স্যার 400 টাকার 1% এর ভ্যালু কত? 4 টাকা। তাহলে 15% এর ভ্যালু কত হবে? 4 15 60 60 টাকা। এইভাবে হিসাব করতে হবে। তাহলে 460 টাকা। এটা পার্সেন্টেজ ক্লাসে শিখিয়েছি। এবার বলেছে তাদের বর্ধিত বেতন অনুপাত, তাহলে এর অনুপাত চাইছে, বের করে দাও। তাহলে কত যাবে? 5 দিয়ে যাবে। ঠিক আছে, 5 দিয়ে মানে এটাই অ্যান্সার হবে 21। 21, 5 ছক 30, 5 ছক 30, 5 লং 45, 5 দুগুণে 10। ওকে, চলো নেক্সট অঙ্ক। এর বেতনের উপর কর বেতনের 1/4। তাহলে এর যে ট্যাক্স, এ যে ট্যাক্সটা দেয় সেটা কত? এর যে ট্যাক্সটা হয়, ট্যাক্স সেটা কত? তার বেতনের, তার যে স্যালারি তার 1/4 অংশ। আর সে যে সঞ্চয়টা করে ওটা বেতনের 1/3 অংশ। সে যে সেভিংসটা করে এটা বেতনের 1/3 অংশ। অঙ্কগুলো কেন নিয়েছি? টেকনিকটা কত সহজে করা যায়, অঙ্কটা তো করতে পারবে, কত সহজে করা যায়। সবসময় আমি ফ্র্যাকশনকে অ্যাভয়েড করি। তুমি বলো এখানে 1/4-এর সাথেও তুমি স্যালারি গুণ করছো, এখানে 1/3-এর সাথেও তুমি স্যালারি গুণ করছো। তাহলে স্যার স্যালারিটা যদি 4 আর 3-এর এলসিএম ধরে নি 12, তাহলে আমার অঙ্কটা অনেক সহজে হয়ে যায়। তাহলে এবার কত হবে? 12 গুণ করো, মানে আমার ট্যাক্স দিচ্ছে 3 টাকা, আর এখানে আমার সেভিংস করছে কত টাকা? 4 টাকা। ওকে, তাহলে বলো একটা ইনকাম কি কি ডিপেন্ড হয়? একটা ইনকাম 12 টাকা, সেখানে মোট এখানে তুমি কত খরচ করে বলছো? 3 টাকা ট্যাক্স দিচ্ছ আর 4 টাকা সেভিং করাচ্ছ। তাহলে এখান থেকে যদি আমি ট্যাক্স আর সেভিংটাকে বিয়োগ করে দিই, আমি কি পেয়ে যাব? ব্যয়ের অনুপাত পেয়ে যাবো না? সঞ্জয়ের সাথে ব্যয়, কি বলছে, সঞ্জয়ের সাথে ব্যয়ের অনুপাত, রেশিও অফ এক্সপেন্ডিচার অ্যান্ড সেভিং, সঞ্চয়ের সাথে ব্যয়ের অনুপাত। তাহলে ব্যয়টা পেয়ে যাব না? ব্যয়টা তাহলে 12 মাইনাস কত? 3 আর 4 7, মানে আমার ব্যয় 5 টাকা। তাহলে ব্যয় 5 টাকা আর সঞ্চয় 4 টাকা, এই দুটোর অনুপাত জানতে চাইছে। সঞ্চয়ের সাথে ব্যয়ের অনুপাত, তাহলে 4:5। একটা স্যালারির মধ্যে সে তো 3টে জিনিস করবে, সে খরচ করবে, ট্যাক্স দেবে, সঞ্চয় করবে। তাহলে ট্যাক্স আর সঞ্চয় মিলিয়ে মোট 7 টাকা, তাহলে বাকিটা নিশ্চয়ই খরচ করেছে 5 টাকা। ইনকাম তো 12 টাকা বলেছিলাম। বলো বোঝা গেছে না যায়নি? অঙ্কটা কি কোনো সমস্যা আছে? আবার কি বলতে হবে? স্যার বোঝা গেছে। চলো, এইবার আসছে এই অঙ্কটা। এই অঙ্কটা না তোমরা একদম তুখোড় তোমরা এইভাবে করে দেবে। দেখো, একটা শিয়াল একটা সিংহকে তাড়া করে, শিয়াল সিংহের প্রতি 5টি লাফের জন্য 7টি লাফ দেয়, তাহলে 5 লিখবে, 7 লিখবে। 6টি লাফে সিংহ, ঠিক আছে, এখানে ফক্স, এখানে লায়ন। 6টি লাফে সিংহ যে দূরত্ব যায়, 7টি লাফে শিয়াল সে দূরত্ব যায়। তাহলে 6টি লাফে আমার এখানে সিংহ তোমার কত হলো? হ্যাঁ, সিংহ যে দূরত্ব যায় 5টি লাফে এ সে দূরত্ব যায়। এবার তুমি কোনাকুনি গুণ করবে, তাই না? কি আসিফ, তাই তো? এটা তোমরা করবে তো? এরকম অঙ্ক শিখেছো? স্যার 30 আর এখানে 35, ঠিক আছে, এরকম শিখেছি না? তাহলে এবার তুমি কত কাটবে? 5 দিয়ে যদি কাটো, 5 ছক 30, 5 7 35। অঙ্কটা ভুল নয়, অঙ্কটা ঠিক।
কিন্তু আমি বলবো যখন এই মেথডটা শিখেছো এবার তুমি তাহলে এটা করো। এখানে দেখো তিনটে জিনিস এসছে, কুকুর, সিংহ আর শিয়াল। নাও এবার করো অঙ্কটা। এখানেই তোমার ট্রিক ফেল হয়ে যাবে, ট্রিকও পালাবে, ট্রিকের আবিষ্কর্তাও পালাবে এই অঙ্কে। এবার তো দেখে নাও অঙ্কটার কনসেপ্টটা কি। কনসেপ্ট থেকেও অঙ্কটা অনেক সহজে করা যায়। ঠিক আছে, এই অঙ্কটা কে এইভাবে করতে বলো আমাকে দেখি, ক্রস মেথডে কে করতে? চলো, লজ্জা পাচ্ছে সবাই, বলবে না। একটি শিয়াল একটি সিংহকে তাড়া করে। শেয়াল সিংহের 5টি লাফের জন্য 7টি লাফ দেয়। আচ্ছা, এই লাইনটার মানে কি? 5টি লাফের জন্য 7টি লাফ দেয়। আগে আমি এটা ট্রিক বলি তোমাদের। তাহলে আমি এখানে লিখলাম শেয়াল মানে ফক্স, এখানে লিখলাম লায়ন। তাহলে শেয়াল 5টি যে লাফ দেয়, সিংহ 5টি লাফের জন্য 7টি লাফ দেয়। শেয়াল যে 7টি লাফ দেয়, সিংহ ততক্ষণে 5টি লাফ দেয়। 6টি লাফে সিংহ যা দূরত্ব যায়, শেয়াল 5টি লাফে তাই দূরত্ব যায়। তাহলে এটা কোনাকুনি, তাদের আমার কি চাইছে? তাদের গতিবেগের অনুপাত চাইছে। তাহলে এর ট্রিক হলো কোনাকুনি গুণ করে দাও, 6 7 42 আর 5 5 25। তো আমার অ্যান্সার হবে এটা। বোঝা গেছে? এটা আমাকে একটু অ্যান্সার দাও, এটা কে কে জানতে একটু বলো, বললে ভালো লাগবে। হ্যাঁ স্যার। আমিনটা জানতে তো? হ্যাঁ চলো, এবার যখন এটা জানতে, তাহলে আমি বলবো এটা দুটো দেখো কোনাকুনি গুণ দুটো হলে তবে হয়। এবার যখন সামনে এক্সাম হলে গিয়ে যদি এরকম একটা অঙ্ক পাও, 3টে প্রাণী, কুকুর, সিংহ আর শিয়াল, তাহলে এখানে তুমি কি করে কোনাকুনি গুণ করবে? তো ট্রিকে সবসময় না চলে না। এবার আমি তোমার কনসেপ্ট বলছি, দেখো কনসেপ্টটাও ট্রিকের থেকে কোনো কম নয়, কিন্তু কনসেপ্টে তুমি যখন এগোবে না, তোমার 3টে কেন 30টা যদি দেয় তাও হয়ে যাবে। ভালো করে শোনো, শিয়াল সিংহের প্রতি 5টি লাফের জন্য 7টি লাফ দেয়। আমি মনে করছি শেয়াল এ একটি লাফে, শিয়াল মানে ফক্স, ফক্স যে সে একটি লাফে এফ দূরত্ব যায়। আমি এখানে ডিস্টেন্সটা বার করছি, এফ দূরত্ব যায়। তাহলে সে কটা লাফ দেয়? সিংহের প্রতি 5টা লাফের জন্য 7টা লাফ দেয়। তাহলে একটা লাফে যদি এফ মিটার যায়, 7টা লাফে যাবে 7f মিটার। আর ততক্ষণে কি করে যে সিংহ, সে মনে করছি প্রত্যেকটা লাফে এল দূরত্ব যায়, লায়ন, তাহলে সে 5টা লাফে কত যাবে? 5l দূরত্ব যাবে। এবার বলেছে এই দুটো সমান হয়, মানে এটা একটা নির্দিষ্ট একটা টাইমে ঘটে, একটা সার্টেন টাইমে এটা হয়। যতক্ষণে যতক্ষণে সিংহ 5টা লাফ দেয় ততক্ষণে শেয়াল 7টা লাফ দেয়। তার মানে যতক্ষণে এ 7f দূরত্ব যায় ততক্ষণে 5l দূরত্ব যায়। তাহলে এখানে f বাই l মানে কত হলো? 5/7। ক্লিয়ার? এবার আমার কি জানতে চাইছে? কি 6টি লাফে সিংহ দূরত্ব এবং 6টি লাফে সিংহ দ্বারা অতিক্রম করা দূরত্ব 5টি লাফে শিয়াল দ্বারা অতিক্রম করা দূরত্বের সমান। ঠিক আছে, আচ্ছা এটা আমার বাংলাতে একটু উল্টে গেছে, দাও ইংলিশটার সাথে এটা উল্টে গেছে। ঠিক আছে, আমার দূরত্বটা তো আমার এতে বলেছে, দ্বিতীয় লাইনে বলেছে। আগে দ্বিতীয় লাইনটা দেখো কি বলছে, সবসময় ডিস্টেন্সটা আগে দেখবে, ডিস্টেন্সটা। আমি মনে করছি শেয়াল প্রত্যেকটা লাফে এফ দূরত্ব যায়, লায়ন প্রত্যেকটা লাফে এল দূরত্ব যায়। আর এখানে বলছে 6টি লাফে সিংহ যা দূরত্ব অতিক্রম করে, তাহলে সিংহ একটা লাফে এল যায়, 6টা লাফে 6l যাবে। আর শিয়াল 5টা লাফে সেই দূরত্ব যায়, তাহলে শিয়াল একটা লাফে এফ যায়, 5টা লাফে 5f যাবে।
এই দুটো সমান, তাহলে এফ বাই এল মানে কত আসছে 6/5। ওকে, এবার বলেছে কি বলছে, এদের দুজনের টাইম কি, একটা একটা নির্দিষ্ট সার্টেন টাইমে, একটা নির্দিষ্ট টাইমে শেয়াল আর সিংহ কটা কটা লাফ দেয়। সিংহ প্রতি 5টা লাফ দিলে শেয়াল প্রতি 7টা লাফ দেয় একটা সার্টেন টাইমে। আচ্ছা তুমি বলো, এ 7টা লাফে কত দূরত্ব যাবে? একটা লাফে তো 6 মিটার যায়, তাহলে 7টা লাফে কত যাবে? 42 মিটার। এ 5টা লাফে কত যাবে? একটা লাফে যায় এল দূরত্ব, 5টা লাফে যাবে 5 গুণ মানে 25 মিটার। ঠিক আছে, তাহলে এবার একটা সার্টেন টাইমে ওরা যে দূরত্ব যাবে ওটাই তো ওদের স্পিড। খাতায় লিখে রাখো, একটা নির্দিষ্ট টাইমে ওরা যে দূরত্ব যাবে ওটাই ওদের স্পিড। তাহলে আমার এটাই অ্যান্সার হবে। আমি কি বোঝাতে পারলাম? বোঝা কি গেছে? পরের অঙ্কটা দেখো, স্যার ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পেরেছি। আমি সবসময় কি বলেছি, এই অঙ্কে ডিস্টেন্সটাকে আগে তুলবে। এখানে দেখো, কুকুর প্রতি 12টি জাম্পের জন্য একটি কুকুর প্রতি 12টি জাম্পের জন্য 8টি জাম্প নেয়, সিংহ 2টি জাম্প। এই অঙ্কটা বোধহয় বাংলাতে মিস্টেক আছে, এখানে লেখো আহ, কুকুর, দাঁড়াও, রোড বাবা কি হলো? আরে বাবা এরকম হচ্ছে কেন? দেখো, কুকুর একটি সিংহের প্রতি 12টি লাফের জন্য, কুকুর একটি সিংহের প্রতি 12টি জাম্পের জন্য 8টি জাম্প দেয়। ব্যাস ঠিক আছে। সিংহের 2টি জাম্প এবং শেয়ালের সিংহের প্রতি 12টি জাম্পের জন্য আবার কি বলেছে? আমি এটার ইংলিশটা বলছি, তোমরা একটু এ করে নেওয়া। এর 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 ইংলিশটা একটু, আমার বাংলাটা একটু ভুল হয়ে গেছে, ইংলিশটা আমি বলছি, দাঁড়াও। তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এর সাথে আমি এর ইংলিশটাও দিয়ে রাখছি, তাহলে সুবিধা হবে। দেখো তাহলে ক্লিয়ার, বাংলাটা একটু গোলমাল আছে। কি বলছে? এ ডগ টেক্স 8 জাম্পস ফর এভরি 12 জাম্পস। ঠিক আছে, 2 জাম্পস অফ দা ফর এভরি 12 জাম্পস। ঠিক আছে, 2 জাম্পস অফ দা লায়ন অ্যান্ড এ ফক্স টেক্স 15 জাম্পস। ওকে, ঠিক আছে। এই অঙ্কটা মিস্টেক হয়ে গেছে বোধহয়, কোনো একটা ডেটা গন্ডগোল আছে। 8 জাম্পস, take 8 jumps for every 12 jumps, ঠিক আছে, of the lion, every 12 jumps of the lion, হ্যাঁ এইটা ওখানে। and a fox takes, ঠিক আছে, a dog takes 8 jumps for every 12 jumps of the lion, মানে কি, একজন ফক্স যতক্ষণে 8টা জাম্প দেয়, একজন লায়ন যতক্ষণে 8টা জাম্প দেয়, একজন ডগ যতক্ষণে 8টা এই অঙ্কটা কি মিস্টেক হলো বুঝতে পারছি না তো। For every 12 lion and a fox 15 jumps every 12 jump of the lion, and the distance covered by 8 jumps. ঠিক আছে, সরি ফর একটু ডিস্টার্ব হলো আর কি। দেখো
এ ডগ টেক্স 8 জাম্পস ফর এভরি 12 জাম্পস অফ দ্য লায়ন, ঠিক আছে। আর এ ফক্স টেক্স 15 জাম্পস এভরি 12 জাম্পস অফ দ্য লায়ন, ঠিক আছে। ব্যাস এটুকু ঠিক আছে। এবার এইটা পড়ুন, অ্যান্ড দ্য ডিস্টেন্স কভার্ড বাই dog in 8 jumps, distance covered by lion in 16 jumps, distance covered by fox in 24 jumps। এর মানে কি? এর মানে বলতে চাইছে ডগ, মনে করি ডগ একটা লাফে ডি দূরত্ব যায়, তাহলে 8টা লাফে 8d দূরত্ব যাবে। লায়ন একটা লাফে এল দূরত্ব যায়, তাহলে 16টা লাফে 16l দূরত্ব যাবে। আর আমার ফক্স একটা লাফে এফ দূরত্ব যায়, তাহলে 24টা লাফে 24f দূরত্ব যাবে। বলছে এই তিনটে ডিস্টেন্স সমান, ঠিক আছে। তাহলে আমার বলো, আমি তোমাদের রেশিও চ্যাপ্টারে বলেছিলাম এরকম কোশ্চেনে কিভাবে রেশিও বার করতে হয়, কে বলতে পারবে? চাপা দিয়ে গুণ বলেছিলাম। এটা যদি আমি রেশিও নিই তাহলে কত হবে? 4 দুকোণে 8, 4 চারে 16 আর 4 ছক 24। আবার যদি 2 নিই কত হবে? 2 এককে 2, 2 দুকোণে 4, 3 দুকোণে 6। তাহলে এবার যদি আমি ডগ, এল আর ফক্স এর রেশিও নিই, কি বার করবে? ডগের জন্য যখন একটা চাপা দেবে 3 দুকোণে 6, এল এর সময় 2টা চাপা দেবে 3 এককে 3, ফক্স এর সময় এফ চাপা দেবে 2 এককে 2। তাহলে এটা এদের কি অনুপাত? এটা ডি এর মান, এটা এল এর মান, এটা এফ এর মান। এবারে বলতে চাইছে ওরা একটা সার্টেন টাইমে কটা জাম্প দেয়। বলছে যে ডগ সে 8টা জাম্প দেয়, যে লায়ন সে 12টা জাম্প দেয়, আর যে ফক্স সে 15টা জাম্প দেয়। আমার বলো, কে বলতে পারবে যে ডগ সে একটা লাফে কত দূরত্ব যায়? এখানে বলেছিল না ডি দূরত্ব, আর এখানে ডি এর মান 6, মানে একটা লাফে 6 মিটার যায়, লায়ন একটা লাফে 3 মিটার যায়, ফক্স একটা লাফে 2 মিটার যায়। তাহলে ডগ গেল কত মিটার? 48 মিটার। লায়ন গেল কত মিটার? 36 মিটার। ফক্স গেল কত মিটার? 30 মিটার। একটা সার্টেন টাইমে ওরা যে দূরত্ব যায় ওটাই ওদের অনুপাত হয়। তাহলে ওদের স্পিডের রেশিও কি হবে? ডগ, লায়ন আর ফক্সের 48, 36 আর 30 কত দিয়ে কাটবে? 6 দিয়ে কাটবে। 6 আষ্টে 48, 6 ছক 36, 5 ছক 30, 865। একটু ডিস্টার্ব হলো প্রথম দিকে অঙ্কটা ভাষার গোলমালের জন্য। এখন কি বোঝা গেছে? একটু রিপ্লাই করো প্লিজ। এখন কি বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আর একবার দেখে নিও, অঙ্কটাতে একটা লাইন এক্সট্রা পড়ে গিয়েছিল বলে আমার একটু অসুবিধা হচ্ছিল। আর একবার দেখে নেবে অঙ্কটা, তাহলে সুবিধা হবে। আজকের এ পর্যন্তই ছিল। পরের দিন থেকে আমরা প্রপোর্শন স্টার্ট করব।